লিউকোপেনিয়া না লিউকোসাইটোসিস, এটা দেখতে। সিআরপি কেন দেখতে চাই? অ্যাকিউট ফেজ রিঅ্যাক্ট্যান্ট হিসেবে সিআরপির একটা বিশাল ভূমিকা আছে। রুটিন স্টুল এবং তার কালচার। কেন আমি রুটিন স্টুল করতে চেয়েছি? যে এই আরবিসি দেখার জন্য নয়। কারো ফোন বোধহয় খোলা। স্টুলে আমি পার্সেল যাচ্ছে কিনা সেটা যেমন জানতে চাই, অবশ্যই কালচারে স্পেসিফিক কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ থাকলে আমি তার কালচারে স্পেসিফিক অ্যান্টিমাইক্রোবিয়াল চাই। অনেক সময় এটা ব্যাকটেরিয়াল হতে পারে, অবশ্যই অ্যামিবা দ্বারা আক্রান্ত হয়ে তার এটা হতে পারে, হোয়াট এভার মেবি। ইফ উই ডোন্ট ফাইন্ড, ইফ উই ডোন্ট ডু দ্য রুটিন অ্যান্ড কালচার, তাহলে আমরা দেখতে পাবো না। ডেফিনেটলি কোলোস্টেরিয়াম টক্সিন করা উচিত। কেন করা উচিত? যে অ্যাজ ইউ নো দ্যাট দেয়ার ইজ এভরি চান্স, এবং কখনো কখনো এই ধরনের পেশেন্ট বারবার করে অ্যান্টিবায়োটিক খাইছে, দ্যাট ইনভাইটস দি এনভায়রনমেন্ট, এবং কোলোস্টেরিয়াল ইনফেকশন ডিফেসাইল দিয়ে হতে পারে। Fecal calprotectin is a very important part, that there is inflammatory lesion in the bowel, so we should go for this. Perforation হয়ে গেল কিনা, আমরা জানি যে this is a complication of the long standing IBD, এবং সেখানে এটা হওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা ডেফিনেটলি একটা প্লেন এক্স-রে অ্যাবডোমেন নিরেট পশ্চার করতে চাই, এই উদ্দেশ্যে টু সি এনি free gas under the diaphragm, or if there is any intersusception or large gut related hostile bending, a formation of the volvulus. ফাইনালি আমাকে আলটিমেট ডায়াগনোসিস কিন্তু দিবে হচ্ছে কোলোনোস্কোপি, এবং দিস সাসপেক্টেড লিশনটাকে রুল আউট করা, এবং সেখান থেকে আমাকে অবশ্যই একটা বায়োপসি নেওয়া খুবই প্রয়োজন, এবং সেটা ছাড়া আমি ম্যালিগন্যান্সি রুল আউট করতে পারবো না। এর পাশে আমি আবারও বলছি যে প্রত্যেকটা লিখে তার পাশে, আমরা কিন্তু এখানে ইন্টারপ্রিটেশন লিখি নাই, কিন্তু আমরা ইন্টারপ্রিটেশন গুলো প্রত্যেকটা কিন্তু বলে গেলাম। ইন্টারপ্রিটেশন গুলো যখন আমরা বলছি, আমরা ইন্টারপ্রিটেশন গুলো যদি পাশে একটা হাইপেন দিয়ে লিখে যাই, সিবিসি এই জন্য করবো, সিআরপি এই জন্য করবো, তাহলে কিন্তু আমার উত্তর কমপ্লিট। এবং এই যে ফরম্যাটে লেখা হলো, এই ফরম্যাটে যদি লেখা থাকে, তাহলে টিচার 2 এর মধ্যে অ্যাটলিস্ট 1.5 এর নিচে দিতে পারবে না। এবং তোমাকে মনে রাখতে হবে, তোমাকে 4টা চাইছে, আমি তো এখানে দেখাচ্ছি অনেকগুলা, তুমি না এখানে কোনো মেনশন করা হয়নি, সো ইউ ক্যান রাইট ডাউন 4, 5, 6। অনেক সময় কিন্তু এটা ফিক্স করে দেওয়া হয়। হ্যাঁ, এটা চাওয়া হয়নি যে কয়টা লাগবে, সো উই ক্যান গিভ। আমি তো 2 মার্ক দেখছি, আমি যদি এখানে 4টা দেই, আমার মনে হয় 0.5 করে ধরলেও হবে। আমি যদি এখানে 8টা দেই, তাহলে 0.25 করে। সো অনেক সময় এখানে বলা হয় রাইট, এটা যদি একটু ভেগ থাকে তাহলে তোমার অ্যাডভান্টেজ, তুমি 4টা লিখলেও তুমি ভালো মার্ক পাবা। আর যদি লেখা থাকে রাইট ডাউন ইম্পর্টেন্ট ফর ইনভেস্টিগেশন ইন্টারপ্রিটেশন, তখন তুমি বুঝে নিবে 0.5 ইন্টু দিস। পরে বলা হয়েছে মেনশন দি ইমিডিয়েট ট্রিটমেন্ট প্ল্যান। আমি আবারও বলছি, দিস ইজ নট দি ট্রিটমেন্ট প্ল্যান, মানে আমি এইটা করব। ডিহাইড্রেশন থাকতে পারে, ফ্লুইড দিব, অমুক তমুক, অ্যান্টিবায়োটিক লাগতে পারে, নাও লাগতে পারে, হোয়াট এভার মেবি, উই শুড গো ফর দ্যাট। সো প্ল্যানটা কি আসলে? জার্নাল ম্যানেজমেন্ট অফ ফ্লুইড, and you know that corticosteroid is life saving when I do not know what is the real situation of the patient. Systemic corticosteroid as well as retention enema of hydrocortisone. I do not know whether you know this mechanism. Say 100 ml or 200 ml of normal saline মধ্যে আমি 2 অ্যাম্পুল অর্থাৎ 200 মিলিগ্রাম হাইড্রোকর্টিসনকে দিয়ে এনেমা দিয়ে পেশেন্টের হেড এন্ডটাকে মাথার দিক নামিয়ে দিয়ে তার বাটকের দিকটা অথবা তার লোয়ার লিমস এরিয়া অথবা বিছানার নিচে এমন কিছু একটা দিতে হবে যেন গ্রাভিটেশনে এটা এরিয়া অফ ইনফ্লামেশনে এটা যায়, এবং এটা ওখানে 1 আওয়ার সম্ভব হলে রেখে দিতে হবে, যে লোকালি যেন সে কাজ করতে পারে। তো লোকাল রিটেনশন এনেমা is a very good treatment for specifically
in the very acute condition. Definitely যদি দেখা যায় যে হাই কাউন্ট, গায়ে জ্বর আছে, একটা ব্লান্ট বা খুব ইজিলি পেনিট্রেট করতে পারে একটা অ্যান্টিবায়োটিক, সে ফর এক্সাম্পল সাবট্রাকশন, you can use anaerobic coverage. So it can be either metronidazole is the best for the colon. আমরা অনেক সময় anaerobic coverage কখনো কখনো লাঙে মনে করলে আমরা ক্লিন্ডামাইসিন দিই, কিন্তু এখানে সম্ভবত এটা দেওয়াই বেটার। And last but not the least, আমাদের মাথার মধ্যে থাকবে যে ইমিউনোসাপ্রেসেন্ট ছাড়া বোধহয় এই পেশেন্ট যদি দেখা যায় যে তার ডায়াগনোসিস আলটিমেটলি হয়েছে ইট ইজ এ রিল্যাপস, তাহলে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে যে আমি সাইক্লোস্পোরিনে যাব নাকি মনোক্লোনাল অ্যান্টিবডিতে চলে যাব। সো এটা পেশেন্টের মানে ডায়াগনোসিসের উপরে নির্ভর করবে। ইটস নট দ্যাট ভেরি ফ্ল্যাট। যদি আমার ডায়াগনোসিস আসে অন দ্য টপ ইট ইজ এ ম্যালিগনেন্ট কন্ডিশন, দিস উইল নট ওয়ার্ক। সো এটা ডিপেন্ড করবে যে সিচুয়েশন কেমন হলো। তাহলে আমরা 5 মার্কের যে কোশ্চেন এখানে দেখলাম যে আমি টু দা পয়েন্ট লিখতে পারলে আমাকে কেউ এই জায়গা থেকে একটা মার্কও কাটতে পারবে না। যখন এসএকিউ আমরা সংখ্যা বাড়াচ্ছিলাম তখন আমাকে বারবার একটা জিনিস মনে হতো, স্টুডেন্ট রিটেনে দারুণ পাস করবে। আমি বিং এক্সামিনার, টিচার, হোয়াটএভার মেবি, মডারেটর, যেটাই হোক, আমার কাছে মনে হতো যে স্টুডেন্টের পাশের হার বাড়বে। কিন্তু আমি মেবি খাতা দেখতে বা আমাদের অন্যান্য টিচারদের সামনে যখন আউটপুট নেই তখন বলে না টু দা পয়েন্ট লিখে নি, হাবিজাবি কথা দিয়ে ভরায় রাখছে। তো এই জন্য এইগুলো প্র্যাকটিস করা খুবই জরুরি। প্র্যাকটিস, আবারও বলছি, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। ইউ জাস্ট কমপ্লাই মোর অ্যান্ড মোর। আমি একটা কোশ্চেন লিখলাম, আমি সলভ করলাম, আমি লিখলাম, পরে আমি বইয়ের সাথে নিজের সাথে নিজেই মাস্টারি করলাম, দেখে নিলাম যে আমি যা লিখছি, আমার যা জ্ঞান, তার সঙ্গে আমি দেখি তো আমার সবগুলো সঠিক হচ্ছে কিনা। এবার আমরা কোশ্চেন 2 তে যাই। 30 years old woman presents with weakness of both lower limbs for 2 days, মাত্র 2 দিন তার 2 পায়ে উইকনেস। She is a diagnosed case of class 3। যেই ক্লাস 3 বলবে সঙ্গে সঙ্গে WHO ক্লাসিফিকেশন ক্লাস 3 লুপাস নেফ্রাইটিস ঠাস করে মাথার মধ্যে চলে আসবে, যেটার মানে এখানে কি প্যারামিটারে ক্লাস 3 বলা হয়। প্রেডনিসোলিন 20 মিলিগ্রাম পার ডে এবং মাইক্রোফেনোলেট মোফেটিল পেশেন্ট পাচ্ছিল। আফটার পালস থেরাপি, হয়তো সে এর আগে সাইক্লোফোসমাইড পেয়েছে। She had taken pneumococcal vaccine before, এটা তো দিতেই হবে, ইউ নো দ্যাট, যে কোনো কেমো, যে কোনো এরকম লং টার্ম দিতে গেলে অবশ্যই তাকে প্রোটেকশন দিয়ে নিতে হয় নিউমোকক্কাল, এবং অবশ্যই বছর বছর তাকে ফ্লুভ্যাক্স শটও দিতে হয়। নিউরোলজিক্যাল এক্সামিনেশন দেখা গেল তার প্যারাপ্লেজিয়া ডেভেলপ করছে এবং সেটা আপার মোটর নিউরন টাইপ উইথ এ সেন্সরি লস আপ টু thoracic 10 level। তাহলে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে আসছে যে এ ডেফিনিট লিশন ইজ অ্যাট, মানে আমি আপার লিমিট পেয়েছি, তার মানে সামথিং গোয়িং অন দেয়ার। এখানে বলা হয়েছে কি কারণ এটা হতে পারে, একটা চিত্র কিন্তু বলা হয়েছে, প্লিজ ফলো, যে একটা পেশেন্ট যার অমক 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 ছিল, তাকে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ এবং সে সাইটোটক্সিক ড্রাগ সবকিছুই পাচ্ছে, তার নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া আছে, তার পালমোনারি কোনো ইস্যু নাই, কিন্তু একটা নিউরোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করছে যার আপার লেভেল হচ্ছে থোরাসিক 10 এবং সেখানে অবশ্যই মোটর সেন্সরি দুটাই ইনভলভ। আমাদের দুইটা পসিবিলিটি বলতে হবে, আর 4টা ইনভেস্টিগেশন এইখানে কিন্তু বলে দিয়েছে 0.7, এক একটা ইনভেস্টিগেশন মানে ইউ ক্যান ফিল দিস ইজ এ রসগোল্লা, মানে তুমি ইনভেস্টিগেশন পারা মানে তোমাকে কেউ পয়েন্ট মার্ক ওখানে কাটতেই পারবে না। সাধারণত এরকম বলা থাকে যে 4টা 6টা তখন মার্ক ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়, এখানে 6টা চাইলে 0.5 দিয়ে 3 4 6 দিয়ে গুণ দিয়ে দিত। তো 4টা চেয়েছে মানে প্রিসাইজ চেয়েছে। আমার এখানে টিসিডিসি যত না ইম্পর্টেন্ট, তার চেয়ে একদম টু দা পয়েন্ট ডায়াগনোসিস করা বেশি ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখি নেক্সটে কি আছে দেখি।
পসিবল কজেস এর মধ্যে একটা কথা, যে এই পেশেন্টের হঠাৎ করে আমরা ভ্যাকসিনের উপরে জোর দিয়েছিলাম, সেটা কিন্তু আসলে তোমাকে ক্লিক করা উচিত। যে পোস্ট ভ্যাকসিনেশন ট্রান্সভার্স মাইলাইটিস, এটা কিন্তু খুবই কমন, খুব আনকমন না। আমরা তো ভ্যাকসিন ছাড়াও টিএম পাই, কিন্তু পোস্ট ভ্যাকসিনেশন, এই যে কোভিড এর সময় তো পোস্ট ভ্যাকসিনেশন ট্রান্সভার্স মাইলাইটিস অনেক পেশেন্টের ডেভেলপ করেছে, আবার সে ভালো হয়ে গেছে। যেহেতু পেশেন্টটা অনেকদিন ধরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ পাচ্ছিল, সেই জন্য আমাদের দেশে যেহেতু এটা খুবই কমন টিউবারকুলোসিস, সো মাথার মধ্যে যেন আমার থাকে যে এটা আমার ভার্টিব্রাল টিবি এবং পটস হতে পারে। যদি মনে হয় যে আমি 3টা লিখবো, তোমার কাছে 2টা চাইছে, তোমার এই দুটো মোস্ট কমন। আর যদি তোমার মাথার মধ্যে কিছু থাকে, ইউ ক্যান অ্যাড অন। কিন্তু তুমি জাজ করবে যে আমার দেশের প্রেক্ষাপটে পোস্ট ভ্যাকসিনেশনে ট্রান্সভার্স মাইলাইটিসে কোনো কম্প্রোমাইজই করা যাবে না, এটা থাকবে। সেকেন্ডটা তুমি পটস দিবে নাকি, ওখানে কিন্তু একটা কথা বলা নাই যে তার নিউরোলজিক্যাল এক্সামিনেশনে প্যারাপ্লেজিয়া ছাড়া ওখানে কোনো পেইন অথবা ওখানে কোনো গিব্বাস বা সোয়েলিং বা হেনো বা তেন কিছুই বলা নেই, জাস্ট পসিবিলিটি। সো এটা একটা কন্ডিশন যেখানে এটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশনে কি, 4টা ইনভেস্টিগেশন মানে কিন্তু আমি আগেও বলছি যে 0.7 মানে ইউ ক্যান অ্যাচিভ 3 মার্কস ভেরি নাইসলি। সো হোয়াট কুড বি দোজ 5 or 4 ইনভেস্টিগেশন দ্যাট ইউ ক্যান সি? খুব স্বাভাবিক যে আমরা তার একটা এমআরআই অফ দি ডরসাল স্পাইন, লাগলে ডরসাল নাম্বারও করব উইথ স্ক্রিনিং। তাহলে আমি পুরাটা দেখে নিলাম। আমার যদি ওটা করার ফ্যাসিলিটি না থাকে, স্পাইরাল সিটি করতে পারি, তখন এমআরআই অফ দি স্পাইন অ্যাজ এ হোল, সেখানে কিন্তু কন্ট্রাস্ট দিয়ে করলে আমার যেটা লাভ হবে সেটা হচ্ছে আমি ভাস্কুলার অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিব্রার আশেপাশে অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, দ্যাট উই ক্যান সি। যেহেতু আমার এটা শুধুমাত্র লোয়ার লিম্বেই উইকনেস ডেভেলপ করছে, আই ডো নট নো অ্যাবাউট দি আপার লিম্বস, সো আমি স্ক্রিনিং, এখানে লেখা হয়নি কিন্তু স্ক্রিনিং কথাটা লিখবো, সো দ্যাট আই ক্যান গো আপ। পেশেন্টের বয়স তো বেশি ছিল না, আই ক্যান গো আপ, এবং সেক্ষেত্রে আমি ক্রস লিম্ব এনসিএস করে অন্তত এটা বুঝতে পারি যে এটা আপার লিম্বের মানে একদম ক্লিয়ারলি দেয়ার ইজ নাথিং, এবং লোয়ার লিম্বে যে কোনো একটাতে যদি আমি করি, তাহলে ক্রস এনসিএস অফ দ্য ক্রস লিম্বস করা যেতে পারে। আমার যেহেতু সন্দেহ আছে যে এই পেশেন্টের হয়তো হিডেন পালমোনারি টিবি আছে, আমি নিদেন পক্ষে একটা চেস্ট এক্সরে করবো, কারণ আমার ওটার মধ্যে তো তাই আছে। আর যেহেতু অন্য কোনো ভাবে পোস্ট ভ্যাকসিন আমার আর কিছু দিয়ে এটাকে প্রুফ করা খুব ডিফিকাল্ট, ইন দ্যাট কেস পেশেন্ট বয়স্ক হলে একটা বোন মিনারেল ডেন্সিটি করে অস্টিওপোরোসিস, এবং এটা তার জন্য কোনো কলাপস হয়েছে কিনা সেটাকে বুঝে নেওয়া। আর আমি যেহেতু দীর্ঘদিন ধরে তাকে স্টেরয়েড খাইয়েছি, স্টেরয়েড ইনডিউসড অস্টিওপোরোসিস ইজ অ্যানাদার পসিবিলিটি। সো কোশ্চেনটা খুব ফ্ল্যাট মনে হচ্ছে, কিন্তু এর ভিতরে ফ্ল্যাট বলতে আমি বোঝাতে চাচ্ছি মনে হচ্ছে এটা আবার কি, এটা তো কোনো ব্যাপারই না। তো যেহেতু আমার 4টা ইনভেস্টিগেশন টু দ্য মার্ক, টু দ্য পয়েন্ট হতে হবে, এখানে আর একটা থাকা উচিত ছিল। এটা আমি তোমাদের কাছ থেকে ওই যখন কোশ্চেন অ্যান্সার হবে তখন জানতে চাইবো যে কি আর একটা থাকা উচিত ছিল। আমি এনসিএস ক্রস লিম্বস না করলেও তো পারতাম, আমি ওইটা দিলেও পারতাম যে আমি কি করতে চাই। এটা আমরা যখন কোশ্চেন অ্যান্সার সেশনে যাব তখন আমরা মাথার মধ্যে রাখলাম। লেট আস গো ফর দি থার্ড কোশ্চেন। 25 বছরের এক মহিলা, যার 7 মাসের প্রেগনেন্সি, তার পার্সেল আছে 10 থেকে 16, ইউরিনে ই কলাই 10⁵, তার কোনো সিমটম নাই। এখন তোমার কাছে গাইনোকোলজিস্ট রেফার করেছে যে মেডিসিনের ডক্টর হিসেবে তুমি একে ইভ্যালুয়েট করে
how you will keep the patient or treat the patient. সে বলল যে আমার গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিছু নাই, আপনি দেখেন এটা, আপনি ইভ্যালুয়েট করেন এবং এর কোনো এখন চিকিৎসা দেওয়া প্রয়োজন যদি থাকে চিকিৎসা দিবেন। তাহলে এখানে আমার কোশ্চেন কিন্তু আবারও সেই 2 আর 3, হাউ উইল ইউ ভ্যালিড দ্য পেশেন্ট, মানে আমি কি কি দেখবো? 25 বছর প্রেগন্যান্সি, অবশ্যই মনে করতে হবে 25 বছরের প্রেগন্যান্সিতে কি দেখা উচিত আমার। আর ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট যদি আমি করতে চাই তাহলে তার জাস্টিফিকেশন করতে হবে যে আমি এই জন্য চিকিৎসা দিতে চাই। তাহলে আমি কি ইভালুয়েট করব? রিসেন্টলি তাকে যারা দেখেছে গাইনোকোলজিস্ট, তারা কোনো কারণে তার কোনো ইনস্ট্রুমেন্টেশন করেছে কিনা, আইদার ইন দি ভ্যাজাইনা or in the urethra or urinary related, অথবা কোনো কারণে তাকে ক্যাথেটারাইজেশন করতে হয়েছে কিনা, মানে আমি অ্যাসেন্ডিং কোনো ইনভাইটেড ইনফেকশন ঢুকিয়েছি কিনা, এটা হচ্ছে মূল কথা। তো এটা ইম্পর্টেন্ট। এটা তো যদি আমি হিস্ট্রি না নেই তাহলে তো আমি বুঝতে পারবো না। হয়তো পেশেন্ট জানে না, কিন্তু তার আগের থেকে ছিল কোনো অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, অথবা অনেকের প্রেগনেন্সিতে যখন 7 মান্থে ইউট্রাসটা ড্র্যাগিং ডাউন হয় তখন এ নেক অব দি গল এই ইউরিনারি ব্লাডারকে অবস্ট্রাক্ট করতে পারে এবং দেখা যায় যে তার ভয়েড হয় না ভালো, কিছুটা ইউরিন তার মানে ইউরিনারি থেকে যায়। তাহলে পোস্ট ভয়েডাল রেসিডিউ তার সময় যখন থাকবে তখন দেয়ার উইল বি চান্স ডেফিনেটলি। আর ওই পেরিনিয়ামে কোনো ফিকাল সয়েলিং যদি হয়ে থাকে, এটাও হিস্ট্রির মধ্যে জিজ্ঞেস করতে হবে, কেননা আমরা জানি কলাই তো বসবাস করে অবশ্যই আমাদের নর্মাল কমেন্সাল স্টুলে থাকে। আশে মানে ফিকাল সয়েলিং অফ দ্য পেরিনিয়াম যদি হয় তাহলে দেয়ার ইজ এভরি চান্স দ্যাট ইট উইল বি অ্যান অ্যাসেন্ডিং ইনফেকশন। এবং কলাই এমন একটা অর্গানিজম যে সবার জন্য বিপজ্জনক এবং একটা মানুষকে মানে অনেক বিপদে ফেলতে পারে। যদি এটা মোস্ট কমন অর্গানিজম, বাট when it is pathognomic it can create lots of problem, urosepsis, multi-system disorder and ultimately death also possible with this. তাহলে আমরা সেকেন্ড পার্টে যদি যাই তখন আমরা বুঝতে পারবো ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট উইথ জাস্টিফিকেশন, আমি কেন চিকিৎসা করতে পারবো চাই, চিকিৎসা না করলে সমস্যা কি। আমরা কালচার করে তাকে 7 দিনের অ্যান্টিবায়োটিক দিতে চাই, কারণ আমার এইখানে আবারও একটা জায়গা মানে আমরা ইচ্ছা করে ড্রপ করছি। এখানে কিন্তু আমার আবারও একটা প্রশ্ন থাকলো যে কোন কথাটা আমি এখানে বলি নাই যেটা বলা উচিত। আর আমি কিন্তু তোমাদের মেন্টাল ফ্যাকাল্টিকে একটু ঝাঁকি দেওয়ার জন্য বলছি যে প্রেগনেন্সি রিলেটেড আমার একটা পরীক্ষা করে জানা উচিত ছিল যে তার এটা হলে তার তো বারবার ইনফেকশন হতে পারে, সেটা তোমরা মাথার মধ্যে রাখবা। আমার চিকিৎসা দিতে চাই যে প্রেগনেন্সির 7 মাসের মাথায় এসে এই পেশেন্টের পাইলোনেফ্রাইটিস আমরা করতে চাই না। এবং যখনই ইনফেকশন হয় তখন কিন্তু প্রিটার্ম লেবার ডেভেলপ করতে পারে, আর বাচ্চা যদি বারবার ইনফেকশন হয় তাহলে লো বার্থ ওয়েটের বেবি, সেজন্য আমি তাকে চিকিৎসা দিব। এবং অবভিয়াসলি যে অ্যান্টিবায়োটিক গুলা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না সেগুলো ডেফিনেটলি আমি দিব না। আর তা যদি দেখি যে কালচারে সেগুলো আসছে পজিটিভ তাহলে সেগুলো দিয়ে চিকিৎসা করব। যদি নাও ইট ইজ ইকোলাই অলমোস্ট অনেক অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট, সো সামটাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট। যত সহজে আমি বলছি তত সহজ নয়। দেখা যায় যে চিকিৎসা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে যে নট অল দ্য অ্যান্টিবায়োটিক্স আর, যেটা আমাদের সারা পৃথিবীর তথা বাংলাদেশের জন্য একটা বিশাল ইস্যু, এন্ট্রি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। সো not always that all the antibiotic will be equally sensitive to all the organisms, সেটা আমরা মনে রাখবো। এইখানে একটা পয়েন্ট আমি আবারও রিমাইন্ড করতেছি, আমার এখানে আরেকটা কি বলা উচিত ছিল আমরা অ্যান্সার সেশনে জানতে চাইবো, এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম। Question 4. 55-year-old woman presented with low-grade fever.
প্রোগ্রেসিভ উইকনেস ফর লাস্ট 3 months, জ্বর আছে, গ্রাজুয়ালি সে খারাপ হয়ে যাচ্ছে, দুর্বল লাগে, সে ইজ মডারেটলি এনিমিক। ইম্পর্টেন্ট, এটা মাথার মধ্যে যেন থাকে, মডারেটলি এনিমিক আর মাইল্ডলি ইকটেরিক, কিন্তু তার কোনো লিম্ফ অ্যাডিনোপ্যাথি নাই, তার মাইল্ড স্প্লেনোমেগালি আছে। তার মানে এখানে কিন্তু সব বলে দিয়েছে। 55 বছর বয়সে লো গ্রেড ফিভার এবং তার এই ঘটনা, এনিমিয়া আছে, একটু ইকটেরিক আছে এবং ইম্পর্টেন্টলি তার মাইল্ড স্প্লেনোমেগালি আছে। হাউ ইউ ক্লিনিক্যালি ইভালুয়েট হার টু রিচ দ্য ডায়াগনোসিস? সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মার্ক দেওয়া। তার মানে আমার জন্ডিসের জন্য ইভ্যালুয়েশন লাগবে, এনিমিয়ার জন্য ইভ্যালুয়েশন লাগবে, স্প্লেনোমেগালির জন্য ইভ্যালুয়েশন লাগবে, জ্বরের ইভ্যালুয়েশন লাগবে, সবগুলোকে একসাথে। প্রোগ্রেসিভ উইকনেস তো অবশ্যই, এগুলা হলে তো মডারেট এনিমিক পেশেন্ট উইক থাকতেই পারে, জ্বর থাকলে ডেফিনেটলি পারে। তাহলে আসলে ঘটনা কি, এখানে কি ছিল? ইনভেস্টিগেশন প্ল্যান উইথ এক্সপেক্টেড ফাইন্ডিং, এর আগে বলা হয়েছিল উইথ জাস্টিফিকেশন। মজাটা দেখো, কেন করছো বলা হয়েছিল, আর এখানে বলা করতে যদি চাও কি আশা করো, সেটা দুটো হোক, দুটো হলে 0.5 into 2, চারটা হলে 0.25 into 4। গিভ দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট, মানে আবার সেই একই জিনিস, শুধু আউটলাইন, যদি আমার ডায়াগনোসিস হয়ে গিয়া থাকে। এখানে কোথাও বলা হয়নি হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। তার মানে একটা ডায়াগনোসিস আমার তোমার কাছ থেকেই টিচাররা জানতে চায় এবং তার ম্যানেজমেন্ট তুমি লিখবা। সো যে যেমন ডায়াগনোসিস লিখবে সে তার ম্যানেজমেন্ট লিখবে। যদি ডায়াগনোসিসই ভুল হয় তাহলে ম্যানেজমেন্টও ভুল হবে। সো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একটু ডিফারেন্ট আলোকে, সেটা আমি জানি না তোমরা অবজার্ভ করছো কিনা। সো লেট আস সি। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে বেশ কিছু কথা বলা আছে। সে কি নন হেমোলাইটিক অ্যানিমিয়ার রোগী? তাহলে আমি তার ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করব। কোনো মেডিকেশন সে এখন পাচ্ছে কিনা, এটা কিন্তু আমার ইভ্যালুয়েশনের পার্ট। যে এই যে জ্বর, এই যে অমক তমক, আমরা তো জানি না, এজন্য আমরা একটু জাস্ট প্যালপেবল স্প্লিন এবং মাইল্ড স্প্লেনোমেগালি এবং ইকটেরিক, তাহলে এই পেশেন্ট কি ক্রনিক লিভার ইনসাফিসিয়েন্সির পেশেন্ট? তাহলে কোনো ব্লাড ট্রান্সফিউশনের ইতিহাস, উপরের লাইনটা পড়তে হবে, ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন টু রিচ এ ডায়াগনোসিস। তাহলে আমি তাকে কিছু প্রশ্ন করব আর কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করব। সে যেহেতু আগেই বলছি যে ইকটেরিকের সাথে স্প্লেনোমেগালি, অ্যানিমিয়ার সাথে স্প্লেনোমেগালি, হিমোলাইসিস হচ্ছে কিনা ইত্যাদি মিলায় রিসেন্ট কোনো ট্রাভেল হিস্ট্রি আছে কিনা, যে আমি জানতে চাই যে তার এটা জ্বর আছে। যেহেতু যদিও আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া কোনো জ্বর পাবো না, বাট অন্য ইনফেকশন ক্যান এই কন্ডিশনটাকে বাড়িয়ে দিতে পারে। তাহলে সে আমি বলবো যে হিল ট্রাক্সে গেছিলেন কিনা, সাজেক বেড়াইতে গেছিলেন কিনা, ইত্যাদি ইত্যাদি। সো যে পার্টে ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়া আমি সেটা জানতে চাইবো। ওয়েট লসের কথা ওখানে বলা আছে, তবু এখানে রিপিট হচ্ছে এটা, যেহেতু ওয়েট লস না, ওখানে জেনারেল উইকনেস ছিল, এখানে ওয়েট লস এর কথা বলা হচ্ছে। তার মানে এটাও যদি দেখা যায় সিগনিফিকেন্ট ওয়েট লস, তাহলে ডেফিনেটলি আমি ডেসিমিনেটেড টিবি, আদার্স এগুলো মাথার মধ্যে মাধ্যমে থাকে। পেশেন্টের অটোইমিউন ডিজিজ আছে কিনা এর সঙ্গে, যেমন এটা তো একটা ফিমেল পেশেন্ট, তাহলে লুপাস টুপাস আছে কিনা এটা জানা দরকার। সে কি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমও এরকম প্রেজেন্টেশন হতে পারে? তাহলে আমরা তার প্রেগন্যান্সি লস অথবা এসএলই এটা জানতে চাই, অথবা ওরাল আলসারেশন, হিস্ট্রি অফ ডিপ ভেন থ্রোম্বোসিস। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনে আমি শুধু তার প্রশ্নগুলো করে যাব। তাকে প্রশ্ন করে যাওয়ার উদ্দেশ্য যে আমি ইভ্যালুয়েট করার চেষ্টা করছি। এখানে আমরা 3 মার্কে দেখতে পাচ্ছি 6টা প্রশ্ন তাকে আমি করেছি। So keep it in mind. Mention the investigation plan
এই জায়গায় মার্কেট ডিস্ট্রিবিউশনে আমি হ্যাপি না। এটা যদি 2, 1.5 হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। তোমরা আমার সমালোচনা করো, তাহলে তো আমি খুশি হব। এখানে ওইখানে 3 মার্ক না দিয়ে ওখানে 2 মার্ক দিয়ে এখানে এতগুলো ইনভেস্টিগেশনের কথা বলছে, এখানে আমার 1.5 মার্ক থাকা উচিত ছিল, ভালো হতো তাহলে। আমি ইনভেস্টিগেশন করতে চাই, এনিমিয়ার কারণ বের করতে চাই, আমি এমসিভি দেখতে চাই, হিমোগ্লোবিন লেভেল দেখতে চাই, হেমাটোক্রিট কত নেমেছে, এমসিভির হাই অর লো, সব জানতে চাই। আমি পেরিফেরাল ব্লাড ফিল্মে তার ডিস্ট্রাকশন হলে একরকম পাবো, spherocytes আছে কিনা, reticulocyte count, maybe autoimmune hemolysis, there may be increased reticulocyte count, COMB test may be positive, এটা অনেক রোগেই কিন্তু COMB test পজিটিভ হয়। আর বেশি ভাঙছে, এলডিএইচ করতেই হবে, আমার ইনডাইরেক্ট বিলিরুবিন বেড়ে যাবে, যেহেতু এটা ইয়ে লিভারের বাইরে হচ্ছে। ডেফিনেটলি আই উইল স্ক্রিন উইথ এএনএ, আর হোল অ্যাবডোমেন যদি আমি একটা আল্ট্রাসাউন্ড করি, সেটা আমি যেটা হাতে পেয়েছি এটাকে আমি জাস্টিফাই করলাম, এর সঙ্গে লিভার অথবা এই আরো কোনো, আমি তো সার্ভাইকাল লিম্ফ নোড পাইনি, কিন্তু অ্যাবডোমিনাল কোনো প্যারাঅর্টিক লিম্ফ নোড আছে কিনা এটা আমি চেক করে দেখে নিই। তাহলে অনেক কিছু ভাবলাম এখানে। ওই যে আমরা বলছিলাম যে ট্রাভেলের হিস্ট্রি, তাহলে আমার এখানে থাকা উচিত ছিল কি, আর একটা জিনিস থাকা উচিত ছিল, সেটাও তোমাদের জন্য এখানে রেখে গেলাম। গিভ দ্য প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট ফর দিস পেশেন্ট। এই এটা শুরুতেই আমি ব্লাড ট্রান্সফিউশন না দিয়ে আমি চেষ্টা করব, যদি দেখি যে এটা অটোইমিউন রিলেটেড, তাহলে স্টেরয়েড দিয়ে এটা হবে। যদি দেখি এটা রিফ্র্যাক্টরি কেস, এবং ট্রুলি দিস ইজ এ কেস ওয়্যার অটোইমিউন হ্যাজ বিন এস্টাবলিশড, রিফ্র্যাক্টরি কেস হলে ডেফিনেটলি অনেকগুলো অপশন আছে, মনোক্লোনাল অ্যান্টিবডি, আইভিআইজি অর স্প্লেনেক্টমি। অনেক সময় লং টার্ম ইমিউনোসাপ্রেসেন্ট দিয়েও এটা করা যায়। তার মানে আমরা ধরে নিয়েছি যে এই পেশেন্টটার হয়তো ইমিউন রিলেটেড ইস্যু, যে কারণে তার ওই যে, আমি যদি প্রথমে আবার ব্যাক করি, একদম প্রথমে যাই, 55-year-old man, low grade progressive weakness, moderately anemic, mildly icteric, আর স্প্লেনোমেগালি। ধরেই নেওয়া হচ্ছে যে এইরকম বয়সে অন্য কিছু হবে না, এরকম বয়সে ট্রাভেল হিস্ট্রি একদম রিসেন্ট যদি কিছু না থাকে, অন্য কিছু হবে না আদার দেন দিস। ডাইরেক্ট মানে কোন টেস্ট করে বা ইয়ে করে আমরা এটা উত্তর পেলেও পেতে পারি। সো দিস ইজ অটো ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। সাধারণত 50+ যে ইউজুয়ালি হয়, ফিমেলদের একটু বেশি হয়, নোবডি নোজ আদার দেন লুপাস, এটা অন্য কারণে হতে পারে। আমাদের আজকের সিটিং এর শেষ যে ইয়েটা, সেটা হচ্ছে আমরা প্রায় এখানেই অনেকটা সময় কাটালাম। 60 years old woman with a history of liver transplantation 13 days back has developed fever with right upper abdominal pain. লিভার ট্রান্সপ্লান্টেশন মনে হতে পারে যে স্যার পিকুলার সমস্ত ইয়েগুলো এখানে দিয়েছে। আসলে ডিফারেন্ট টাইপস এর কোশ্চেন আসতে পারে, তো এসএ কিউতে তো তুমি কাউকে থামায় রাখতে পারবা না, তোমাকে মনে রাখতে হবে যে আমি I should know everything of medicine, if not in detail, at least I must answer to a level so that I can be a fellow of the college. On examination, she is ecteric with tenderness at right upper quadrant of abdomen. এখানে খুব ফ্ল্যাট, আমি কিন্তু ডিফারেন্ট কম্বিনেশন দেখাচ্ছি, আড়াই আড়াই। কি পসিবিলিটি এই কেসে, আর ইনভেস্টিগেশন যে আমি কি করব এবং তার ব্যাখ্যা। একটাতে চাওয়া হয়েছিল যে ইয়ে চাই, কি বলে, ইন্টারপ্রিটেশন না চেয়ে ওটা জাস্টিফিকেশন, এক এক জায়গায় এক এক রকম বলার চেষ্টা করা হচ্ছে। সো লেট আস সি possibilities you will consider in this case.
অ্যাকিউট রিজেকশন। হাইপার অ্যাকিউট আর অ্যাকিউটের মধ্যে কিন্তু তফাৎ। দিন গুনলেই পাওয়া যাবে 2 সপ্তাহ পার হলে, অথবা ট্রান্সপ্লান্টের পরে কোনো কারণে রিলেটেড টু biliary obstruction। একদম চমৎকার করে ডেভিডসন এটা দেওয়া আছে, দেখবা গ্রাফট নন ফাংশন যেটা দেওয়া হয়েছিল। সো দ্যাট ক্যান নন ফাংশন গ্রাফট তো রিজেকশন একটা পার্ট, এবং সেখানে কিন্তু ইমিউন রিয়াকশন হয়। যেখানে ট্রান্সপ্লান্ট করা হচ্ছে সেখানে কোনো কারণে ভাস্কুলার কম্প্রোমাইজ হচ্ছে, এখানে কিন্তু সার্জন এটা করে দেওয়ার পরে বলবে আমার কাজ তো আমি করে দিয়েছি, এখন আপনি মেডিসিনের কাছে যান। তো মেডিসিন হচ্ছে মানে সবকিছুর মানে ইউ আর দি বস। তোমাকে মানুষ হেপাটোলজিস্টের কাছে পাঠানোর আগে প্রথমে বললো যে মেডিসিনের কাছে যান। হেপাটোলজিস্ট তো হেপাটিক ডিজিজ নিয়ে সে একটা পরামর্শ দিবে হয়তো যে লিভার কম্প্রোমাইজ হয়েছে, এই করেন সেই করেন। তার যেহেতু লিভার ট্রান্সপ্লান্ট করা হয়েছে সে তো অলরেডি লিভার কম্প্রোমাইজ ছিলই, অ্যাকিউট লিভার ফেলিওর ছিল হয়তো, অথবা তার একটা ক্রনিক ফেলিওর নন ইয়ে এইচবিএসএজি অর এনটিএসসিবি পজিটিভ যদি না থেকে থাকে, অটোইমিউন কোনো কারণে যদি এরকম মানে হয়ে থাকে অ্যাকিউট লিভার ফেলিওর ডেফিনেটলি, অথবা কোনো কারণে আমরা যখন এটা করেছি তারপর পরে সে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস ডেভেলপ করছে, সাইটোমেগালো ভাইরাস হয়েছে, বা যে ড্রাগ গুলো দেওয়া হয়েছে সেই ড্রাগের ড্রাগ টক্সিসিটি হয়ে হেপাটাইটিস হয়েছে, অথবা তার যে অসুখটা ছিল আগে আমরা যেটা জানি না, যেটা আমাদের বলে দেওয়া হয়নি, সেটাই সে হয়তো মানে আবার রিকারেন্স হয়েছে। তাহলে এর থেকে যদি আমি 5টাও লিখি তাও আমি পাস করবো। এই 8টা থেকে যদি আমি 5টাও লিখি, ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম এই সেট ধরে বলে দেওয়া আছে, ইউ উইল গেট ইট ইন দ্য বুক। ইনভেস্টিগেশন উইথ পসিবল ইন্টারপ্রিটেশন, তুমি জানো যে তুমি সিবিসি কেন করছো। একটা হচ্ছে ইমিউন রিয়াকশনের জন্য যা যা ঘটনা ঘটেছে সেটা দেখতে পাবে। সাডেনলি তার বিলিরুবিন বেড়ে যেতে পারে, ইয়ের এনজাইম বেড়ে যেতে পারে, ইউ উইল ডু দি এএলটি। অবশ্যই যেহেতু এটা আমার 2 সপ্তাহের মধ্যেই ঘটনাটা ঘটছে, আমি ভাবতেই পারি যে তার বোধহয় কোনো একটা অ্যাকিউট ভাইরাল, এটা বি এবং সরি ই এবং এ দ্বারা হয়েছে কিনা, দ্যাট আই শুড চেক দ্য ভাইরাল মার্কার। আর নন ইনভেসিভ আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এমআরসিপি করে দেখি যে কোন জায়গায় বিলিয়ারি অবস্ট্রাকশন হলো কিনা, অথবা লিভারের স্ট্রাকচার ঠিক আছে কিনা। যদি আমার মনে হয় যে আমি যেটা দিয়েছি সে তো মাত্র 11 দিন বয়স, so you can go for a liver biopsy, but this is less justified than the other 5. This is how আমরা রিটেন শেষ করে ইয়েতে ঢুকবো। ডক্টর তুলি, আমি রিকোয়েস্ট করবো যে রিটেনের এটা তো আমি ভুলে যাব পরে, যে আমি যে 2-3টা জায়গায় ছেড়ে দিয়ে আসছিলাম, আমরা যদি কারো কোশ্চেন থাকে এখানে বলে যাই, তার কারণ এরপরে যখন অসপি আর আইওতে ঢুকবো তখন এই জগৎটা আর আমি মানে এন্টারটেইন করতে চাই না। ওকে স্যার। যদি প্রশ্ন থাকে এখানেই আমরা বলে দিয়ে যাই। স্যার কোশ্চেন আমি লিখে রাখছি। হ্যাঁ, স্যার মেইনলি কোশ্চেন ছিল কোশ্চেন নাম্বার 2 তে আপনি স্লাইড। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে এই মডারেটর যদি ইয়ে দেয়, একটু থামো দেখি কোশ্চেন নাম্বার 2 তে কি বলছে। একটু রিটেন কোশ্চেন গুলো আগে নিয়ে নেই আপু, তারপরে আপনাদের কাছে আসতেছি, যেগুলো আগে মানে চ্যাট বক্সে ছিল কোয়েরি গুলো। কোশ্চেন 2 হচ্ছে স্যার, ওই ডিডি তে সবাই বলতেছিলেন যে অ্যাকিউট অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশনের একটা ডিডি হতে পারে কিনা, আর অ্যাকিউট প্যারাপ্লেজিয়া টিউবারকুলোসিসে উনি মানে ওনার কাছে এটা মনে হচ্ছে জাস্টিফাইড হবে কিনা। আর স্যার অস্টিওপোরোটিক মানে স্টেরয়েড ইনডিউস অস্টিওপোরোটিক ভার্টিব্রাল ট্র্যাক্ট কোলাপস হয়ে প্যারাপ্লেজিয়া, এটা একটা ডিডি আসছে। না, এটা তো আমি বলেই আসছি। I told যে steroid induced osteoporosis can cause vertebral collapse vertebra with cord compression. আর anterior spinal artery occlusion অবশ্যই this is, এটা কিন্তু হোল অফ দ্য স্পাইন কে ইয়ে দেয় না, সেক্ষেত্রে সেন্সরি লসটা ওই পোস্টেরিয়র গুলো কিন্তু ইন্ট্যাক্ট থাকতে পারে, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু এটা অবশ্যই আসতে পারে।
ইয়ে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এটা আসতে পারে। এনি আদার? স্যার অ্যাকিউট প্যারাপ্লেজিয়া টিবি বলা যাবে কিনা একটা কোশ্চেন ছিল একজনের। এইটা ওই যে বললাম যে আমি রিটেনের প্রশ্ন তো, আমি রেশনাল থাকবো। আমার প্রেক্ষাপটে এতদিন ধরে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেয়েছে একটা পেশেন্ট, যার টিবি হয়তো ছিল হিডেন, এটা ফ্লায়ার করেছে, এবং আমি সেজন্য একটা কিন্তু এটাকে এখানে লেখা ছিল বুকের ছবি তুলতে চাই। যাবে, বলা যাবে। নেক্সট কোশ্চেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যাকিউট ট্রান্সভার্স মাইলাইটিস স্যার এন্টিফসফোলিপিড সিনড্রোমের তো একটা প্রেজেন্টেশন, ইয়েস, এটা কি আনা যেতে পারে স্যার ডিডি হিসাবে? এপিএস এর ফিচার আমরা যেহেতু এই পেশেন্টের ব্যাকগ্রাউন্ড এটা বলি নাই, তোমাকে প্রথমে বক্সটা দেখতে হবে যে আমরা রিপিটেড বেবি লস, তারপরে ইত্যাদি ইত্যাদি, এগুলো যেহেতু আমরা বলি না, আমরা ডায়াগনোসিস দিয়েই দিয়েছি যে এটা লুপাস নেফ্রাইটিস ডায়াগনোসড। এর পরের থেকে বলো চিকিৎসা বিভ্রাট, চিকিৎসা বিভ্রাট থেকে আমরা গেলে সবচাইতে ভালো হয়। এখানে বুঝতে হবে লিডিং ইস্যুটা কি। লিডিং ইস্যুটা হচ্ছে অলরেডি এটা ডায়াগনোসড কেস। আমি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম প্রাইমারি অর ইট ক্যান বি সেকেন্ডারি টু, বাট আমি কিন্তু এখানে চিকিৎসা বিভ্রাট নিয়ে বেশি কথা বলছি, কারণ অলরেডি ইট ইস এ ডায়াগনোসড কেস। তার সেকেন্ডারি এপিএস থাকলে হতেই পারে, দ্যাট ইজ এ রিমোট পসিবিলিটি দেন দোজ অফ দি পোস্ট নিউমোকক্কাল ভ্যাকসিনেশন, দেন দোজ অফ দিস যেগুলো আমরা আলাপ করলাম। নেক্সট, ঠিক আছে। এখানে নেক্সট। সাদ্দাম হোসেন, স্যার মোহাম্মদ সাদ্দাম হোসেন, কেউ ক্যাটাস্ট্রফিক নিজে আনমিউট করবেন না, তাহলে কেওস হয়ে যায় ভাইয়া প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোশ্চেন 4 স্যার, আমার কোশ্চেন 4 এর মধ্যে স্যার যে সিনারিও দেওয়া হয়েছে স্যার, সেক্ষেত্রে আমরা স্যার যদি 3 মাসের একটা হিস্ট্রি স্যার, সেক্ষেত্রে সাবএকিউট ভেক্টরাল এন্ডোকার্ডিটিস আসবে কিনা আর সিএমএল আসবে কিনা স্যার, আমার কোশ্চেন স্যার এটা। সিএমএল আসবে না, তবে ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এর জন্যই আমি জায়গা খালি রেখেছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আরেকটা জিনিস আশা করি, থামো, তোমার কাছ থেকেই শুনবো। তুমি এইখানে আমি বলেছিলাম যে একটা ইনভেস্টিগেশন দেওয়া নাই, সেটা করা উচিত কি? সেটা বোন মেরু না স্যার? স্যার বোন মেরু করা উচিত স্যার। না 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 না, এটা তো ব্লাড কালচার সিরিয়াল ব্লাড কালচার। ইয়েস, ব্লাড কালচার। আরেকটা সিরিয়াল ব্লাড কালচার। ইকোকার্ডিওগ্রাফি আইসিটি ফর ম্যালেরিয়া স্যার। ম্যালেরিয়া ম্যালেরিয়া আইসিটি ফর কে বলছে এটা? আইসিটি ফর ম্যালেরিয়া, স্যার ডাক্তার মোহাম্মদ রকিবুল ইসলাম ময়মনসিংহ। রকিবুল ইসলাম। ইয়েস, আমি যেখানে বলেছি ট্রাভেল সেখানে আমার আইসিটি ফর ম্যালেরিয়া অথবা আমার ব্লাড ফিল্ম থিক অ্যান্ড থিন করা উচিত। আমি এই জন্য এটা রেখে দিয়ে আসছিলাম। এনি আদার কোশ্চেন রিলেটেড টু এনি এসএকিউ? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এখানে একটা সম্পর্ক কোশ্চেন করতে চাই স্যার। বলো। স্যার এখানে স্যার আপনি ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের শুধু হিস্ট্রি গুলো বলছেন স্যার। ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন বলতে স্যার আমরা সাইন এন্ড সিমটমস দুটোই ইভ্যালুয়েট মানে করা যাবে কিনা, বা করলে কোনো মার্কস ক্যারি বেশি করবো কিনা? যেহেতু তোমাকে তার ক্লিনিক্যাল এক্সামিনেশনে আদার পয়েন্টস দিয়ে দিয়েছে, তুমি যদি চাও তুমি তার হেপাটোমেগালি আছে কিনা এটা দেখতে চাইতে পারো, তবে অবশ্যই এই কোশ্চেনের রেলিভেন্ট হতে হবে। তুমি যদি বলো তার আমি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করব, তার আমি চেস্ট দেখবো, কোনো যুক্তি নাই। এর সঙ্গে রেলিভেন্ট যদি তুমি একটা দুটো সাইন দেখতে চাও যে আমার এটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আমি তার হার্টে স্থেতো লাগায় চেঞ্জিং মারমার আছে কিনা অথবা রিসেন্ট অনসেট মারমার আছে কিনা এটা জানতে চাই, এটা রেলিভেন্ট। যেহেতু আমরা আমাদের একটা ডিডি, আমি আগেই বলছি যে আমি কিছু জায়গা ফাঁকা রাখলাম, কিন্তু মাইলয়েড লিউকেমিয়া যে বলছে, মাইলয়েড লিউকেমিয়াতে জন্ডিস ইজ ভেরি আনলাইকলি, মডারেট অ্যানিমিয়া হয়ই না। আর আমরা যেহেতু এই পেশেন্টের মাইল্ড স্প্লিনোমেগালি বলছি, যখনই তুমি সিএমএল বলবে, সিএমএল এ কোনোদিন মাইল্ড স্প্লিনোমেগালি দিয়ে সাধারণত ডক্টরের কাছে আসে না। সিএমএল যখন হয় তখন তার অলমোস্ট আম্বেলিকাস পর্যন্ত চলে আসে। ও তো আননোটিস থাকে, দেখা যায় ডাক্তার অন্য কোনো কারণে পেটে হাত দিয়েছে, তারপর দেখছে স্প্লিন বড়। সো দিস ইজ ইম্পর্টেন্ট, আমরা যেন রেস্ট থাকি, আমাদের মাথার বুদ্ধিগুলাকে খাটাইতে পারি।
Any other question related to এখানে স্যার SAQ? স্যার স্যার এসএলই একটা এখানে ডিডি আসবে এই কিনা? একজনে অনেক কোশ্চেন করা যাবে না, অন্যকে সুযোগ দিতে হবে। আমি কিন্তু ডক্টর সবাইকে তুলি, block করে ডক্টর দিব। তুলি, এটা আমি দেখিনি। ভাইয়া নো সবাইকে block করে দিব। আমি নো কিন্তু নো, unmute ডক্টর করার option তুলি off করে যদি দিব না আপনাদের। আপনারা পারমিশন একলা দেয়, বসবেন না। মডারেটরের পারমিশন ছাড়া তোমরা ইচ্ছা মতো অন অ্যান্ড অফ করতে পারবে না, তাহলে আমি আপনারা বাকি একজন কিন্তু একজন পড়াইতে পারবো hand না। raise এ যান। জি স্যার। হ্যাঁ, ডক্টর ইউসুফ আপনি বলেন ভাইয়া, আপনি ডক্টর ইউসুফ এটা তো শাক নাই আর এটা মূল্য নাই। ডক্টর ইউসুফ আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে এসএল এর কেসটা নিয়ে স্যার, এসএল এর কেসটা স্যার আপনি স্যার চমৎকার দুইটা ডিডি বলছেন স্যার। এসএল এর সাথে তো স্যার এরকম যদি প্যারাপ্লেজিয়া নিয়ে আসে, আমাদের স্যার ওই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোমটাও তো স্যার রাখা উচিত স্যার 3 নাম্বার ডিডিতে, আমার মতে আর কি স্যার। তাহলে ব্র্যাকেটে লিখবা। ক্যাটাস্ট্রফিক এপিএস যেটা স্যার, হ্যাঁ, এই তাহলে ক্যাপস তুমি একটা লিখবা, একটা লিখতে পারো যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই আমি এই জন্য তো বলছি যে ক্যাটাস্ট্রফিক এপিএস তো একটা আলাদা Okay, ইয়ে আছে আমাকে স্যার। শেষ করতে দাও, প্রশ্ন করছো তো আমি উত্তর দেই। স্যার একটা হচ্ছে যে তুমি যদি এপিএস লেখো অবশ্যই লিখবে সেকেন্ডারি টু লুপাস, কারণ তোমার একটা ডায়াগনোস কেস, তুমি স্যার, প্রাইমারি এপিএস বলতে পারবে না। আর জি, স্যার। ক্যাটাস্ট্রফিক যদি হয় নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট পসিবল, এটা নিয়ে আমরা অলরেডি বলে গিয়েছি। এর ছাড়া আর কারো? এনি কোয়েশ্চেন? ওকে, আমাদের যে স্যার 2 নাম্বার কোশ্চেন স্যার। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, স্যার। বলো। এটা কিন্তু এই আমাদের ইয়েতে লাস্ট কোশ্চেন 3 নাম্বার, বলো। স্যার 2 নাম্বার কোশ্চেন স্যার। 2 নাম্বার 2 নাম্বারে অনেক আলাপ হয়ে গেছে, আর কোনো কোশ্চেন থাকলে বলো। 2 নাম্বারে যা আলোচনা হচ্ছে এক জায়গায় স্টিক করে থাকার তো কোনো দরকার নেই। আর এই কোন জায়গায় তো কোনো কোয়েরিজ জানার ইচ্ছা বা ক্লারিফিকেশন এনিথিং? স্যার 4 স্যার নম্বরে আসসালামু আলাইকুম স্যার। আপনারা প্লিজ নিজেকে আনমিউট করবেন না। আমি Then কিন্তু we will আপনাদের go to আনমিউট hospital. অপশন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেন নাম্বার 3 তে স্যার, যে হচ্ছে মানে জাস্টিফিকেশন অফ ট্রিটমেন্ট স্যার, এখানে কি হচ্ছে মানে রিস্ক অফ কোরিও অ্যামনিওনাইটিস স্যার, এই জিনিসটা কি আসবে কিনা স্যার এখানে? এটা খুবই একটা রিমোট পসিবিলিটি, বাট আমরা মেডিসিনের ডক্টররা যেগুলো নিয়ে বেশি কনসার্ন হই সেটা কিন্তু এখানে লেখা আছে, এবং গাইনিকোলজিস্টরা তাই বলেন এই জিনিসগুলা। প্রিটার্ম লেবার, লো বার্থ ওয়েট, তুমি এই দুইটাকে আলাদা করতে পারো। আর কোরিও অ্যামনিওনাইটিস যেটা তুমি বললে, এটা মানে গাইনেকোলজির ইন ডেপথ কোশ্চেন। আমার ইনফেকশন হয়তো রিপিটেডলি তাই হবে। তো আমাদের সাথে কনসার্ন হচ্ছে এপিএন, মানে অ্যাকুট পাইলোনেফ্রাইটিস, পেশেন্টের প্রিটার্ম লেবার হতে পারে এবং বেবি লো বার্থ হতে পারে। এই তিনটা যদি আমি রাখি তাহলে আমার মনে হয় যে ইট উইল বি জাস্টিফাইড ওয়ান। লাস্ট আরেকটা নেই, ডক্টর হযরত। এরপর স্যার। ডক্টর স্যার হযরত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্রেগন্যান্ট লেডি অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া স্যার হিস্ট্রি গুলো লেখা হয়েছে স্যার, এখানে ইভালুয়েশন করার আগে স্যার আমরা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কিছু লিখে নিব কিনা? এটা দুইটা ইস্যু। একটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে আমি পসিবল ডিফারেন্সিয়ালস আর লাইক দিস, এটা মনে করে তুমি 2-3টা লিখতে পারো। তোমার আমি দেখছি খাতাটার সময় যে ডিডি না লিখলে পোলাপান পরবর্তীতে আগাইতেই পারে না, ওই ডিডি ধরে ধরে সব লিখতে থাকে একের পর এক একের পর এক। ইউ ক্যান কিপ ইট ইন মাইন্ড, তারপরে লেখো তোমার কোশ্চেনের পাশে ছোট করে লিখেও লিখতে পারো, ইটস আপ টু ইউ। কিন্তু মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে 7 মাসের প্রেগনেন্সি, কারণ ও এখন যে কোনো সময় 28 সপ্তাহ পরে যে কোনো সময় তার টার্মিনাল মানে টার্ম যদি কোনো কারণে হয়, প্রাইমিতে তো অনেক সময় আগে লেবার অনসেট হয়ে যায়। তা আমরা যেন প্রিম্যাচুর লেবারে না চলে যাই, জন্য আমরা ইনফেকশনটাকে অ্যালাউ করবো না। দিস ইজ ওয়াই দি গাইনোকোলজিস্ট সেন্ড দ্য পেশেন্ট টু ইউ। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি এর ভিতরে যেন বুঝি আমি সিমটম না থাকলেও আমি তাকে চিকিৎসা দিব। মূল কাহিনী তোমার মেসেজটা হচ্ছে এটা। ইউ গট দ্য পয়েন্ট? একটু ডায়াবেটিসের হিস্ট্রিটা দরকার ছিল না স্যার। এটা তো আমি যখন সেখান থেকে চলে গেছিলাম, যে আমি কিন্তু এখানে একটা ক্লজ রেখে গেলাম, সেটাতে এতক্ষণ পরে তুমি আসছো। 25 বছরে আমি বারবার বলছিলাম এত ইয়াং
একটা পেশেন্ট তার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন হচ্ছে কেন? অবশ্যই 7 মাস যেহেতু হয়েছে, আমি এতক্ষণে ওই উত্তরটা তোমার কাছ থেকে পেলাম যে আমি তার ডায়াবেটিসটা অবশ্যই ছিল, আমি ব্লাড সুগার লিখি নাই তো। এখানে জানা উচিত ছিল যে আমি তখন যাকে ইভালুয়েট করব, আমি কি এই জিনিসটা দেখার পর আমার অবশ্যই এখানে আসা উচিত ছিল যে অ্যান্টিবায়োটিক দেওয়ার সাথে সাথে আমি পেশেন্টের ব্লাড সুগার চেক না করে কিসের অ্যান্টিবায়োটিক? 7 মাসের রুগী, তোমরা যা মানে এমবিবিএস ডাক্তার হলো সেটা ব্লাড সুগার করবে। আর যদি গাইনিকোলজিস্ট তো 3 মাসের পর থেকেই তার চেক করা শুরু করছে, সে কি জিডিএম চেক করেনি? যদি থেকে থাকে তাহলে চিকিৎসা মাস্ট। কেন অপরচুনিস্টিক ইনফেকশন হচ্ছে? ওই জন্য আমি যাওয়ার সময় বলে গেছিলাম যে এখানে আমি একটা জিনিস ছেড়ে গেলাম, দেখি ফিরে এসে কেউ বলতে পারে কিনা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর তুলি। উই শুড লিভ এসএ কিউ, তা নাহলে আমি কিন্তু বাকিগুলো শেষ করতে পারবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইস পার্টিসিপেটিং। অসপি নিয়ে ভেরি নাইস নাইস কেসেস ইন অসপি, এবং অসপিতে ছেলেমেয়েরা যে জায়গায় খারাপ করে আমি বলার সময় এটা বলে যাব। এই ছবিটা একটু ভালো করে খেয়াল করে দেখো, মানে আমি এর চেয়ে বড় তো করতে পারছি না, তোমরা আগে ছবিটার দিকে তাকাও। জাস্ট এখানে আমি ওই ইয়ের মতো দৌড়াবো না, এসে কিউ, জাস্ট আমি সময় নিয়ে দেখাতে চাই। ভালো করে দেখো, 21 ইয়ারের উমেন, যে জ্বর, কাশি, ওয়েট লস গত 3 সপ্তাহ, এবং তার জ্বর প্রায় 102 পর্যন্ত উঠছে, মাইল্ডলি এনিমিক। তুমি তার এই এক্সরেটা খুব ভালো করে চেক করো, তারপরে আমি কোশ্চেন গুলো নিয়ে আসছি। কিন্তু আমি যেহেতু এইখানে 30 সেকেন্ডের মতো দাঁড়িয়ে আছি, আমি কিন্তু পরে ব্যাক করব, প্রয়োজন হলে ব্যাক করবো, নাহলে কিন্তু ব্যাক করবো না। ইজ দ্যাট ওকে? ক্যান আই মুভ? যাইতে পারি? এখন Yes, তো sir. Move কিছু forward, তো sir. বলে না। ওকে, Sir, move forward, sir. কিছু না বললেও আমাকে যাইতে হবে, কারণ আমার তো সময় মতো সব শেষ করতে হবে। আমরা স্টাডি হার চেস্ট, ইমেজিং এন্ড অ্যান্সার দি ফলোইং, এই হচ্ছে আমার 5টা কোশ্চেন। এখন ধরো তুমি এই 5 কোশ্চেনেই 10 মার্ক ফর এক্সাম্পল, বা ভাগ চাকরি, আমি এখানে ইচ্ছা করে কোনো নাম্বারিং করিনি। নাম্বারিং না করে আমরা আগাই তো দেখি কিরকম, এখানে এগুলো তো ফ্রেশ তৈরি করা, সেজন্য আমি কোনো নাম্বার করিনি। রেডিওলজিক্যাল অ্যাবনর্মালিটিস আমি জানতে চাইবো বা আমি জানাবো। 4টা রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, নট দি জ্বর জারি 21 বছর বয়স হেন তারা, এগুলো না। এই এক্সরে দেখে কি কি আর মনে হয়, সেজন্য বলা হয়েছে রেডিওলজিক্যাল ডিফারেন্সিয়ালস। 3টা ইম্পর্টেন্ট রেলিভেন্ট ফাইন্ডিংস অন জেনারেল এক্সামিনেশন। তাহলে ওই এক্সরে কি এমন ছিল যে আমি অ্যাটলিস্ট 3টা রেলিভেন্ট ফাইন্ডিংস এর কথা বলছি। 6টা ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন লেখা আছে নন ইনভেসিভ, আর 2টো ইম্পর্টেন্ট ইনভেসিভ। তাহলে দুটো মিলায় ধরলে হচ্ছে আলাদা আলাদা মার্ক। ইনভেসিভ দুটো এক ধরনের ওয়েটেজ হবে, নন ইনভেসিভ মানে হয়তো এরকম হবে টিসি, ডিসি, ইএসআর, এই সেই। সেজন্য ইনভেসিভ নন ইনভেসিভ আলাদা দেওয়া হয়েছে, ওয়েটেজ কম থাকবে। নন ইনভেসিভ হয়তো 0.25 করে 6টাতে 1.5 মার্ক হতে পারে, ইনভেসিভ হয়তো 0.5 করে 1 মার্ক হতে পারে। তাহলে বাকি আর 2.5 মার্কে ওইখানে ডিস্ট্রিবিউশন হবে হয়তো হয়তো। সো লেট আস সি। আমরা এখানে প্রথম 3টার অ্যান্সার দিয়েছি। রেডিওলজিক্যাল অ্যাবনর্মালিটিদের মধ্যে তুমি যখন প্রথমে রাইট বলবা তখন 0.5 পেতে পারো। উদাহরণস্বরূপ বলছি, রাইট সাইডেড সুপ্রা হাইলার, তাহলে আরো স্পেসিফিক হলো হোমোজিনিয়াস উইথ ডেফিনিট বর্ডার। আমি প্রয়োজন হলে ব্যাক করব। তো এই 4টা একদম নগদ, তার মধ্যে কোনোটা মিস তো তোমার যাইতেই পারে, সেজন্য এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিনা, এয়ার ব্রঙ্কোগ্রাম আছে। প্যাচিন ক্যারেক্টার্স, যদিও
তার আউটলাইন কিন্তু খুব ক্লিয়ার কাট ছিল। আর প্যাচিটা হচ্ছে নেয়ার হাইলাম, মানে ওর নিচে, ও যেখানে লিশানটা, তার নিচে হচ্ছে তার প্যাচি ওপাসিটিস। খানিকটা ট্রাকে এটা শিফট, তুমি না লিখলে কিছু এসে যায় না। এটা কিন্তু বাদ দিলেও কিছু এসে যায় না, কারণ তার একটু স্লাইট রোটেশন আছে। সো এটা আমি লিখেও কিন্তু আবার বলছি, এটা না লিখলে কিছু এসে যায় না। ডোন্ট কনসিডার দিস। উপরের গুলাকে মাথার মধ্যে নিয়ে থাকো। এখন আমি ব্যাক করব ওখানে, ওইগুলা মিলায় দেখো। সুপ্রা, এটা হাইলাম, এই হচ্ছে হাইলামের প্যাচি শ্যাডো, এইটা এয়ার ব্রঙ্কোগ্রাম, আর এইটা হচ্ছে এই শ্যাডো। আউটার বর্ডারটা অলমোস্ট ক্লিয়ার, রাউন্ডেড, এর মাঝখানে একদম সলিড, কিন্তু এর নিচের টুকুতে এয়ার ব্রঙ্কোগ্রাম আছে এবং কিছুটা প্যাচির নেচার। এপাশে কিন্তু কিচ্ছু নাই, নাথিং অন দিস সাইড। আমি কেন এটা বলতে চাচ্ছি না, দিস ইজ দি মেডিয়াল এন্ড and this is the medial end, almost equidistant, সেই হিসেবে ধরলে কিন্তু স্লাইড একটু আমার কাছে মনে হয় পজিশনাল ট্র্যাকিয়া, এই জন্য আমরা এটাকে ইগনোর করি। বাকি জায়গাগুলো যেন আমরা এই কিন্তু আরেকবার দেখার চান্স পাইলে আবার মিলাই নাও। সো এই যদি ডেসক্রিপশন হয়, টিবি 1 নম্বর, লিম্ফোমা 2 নম্বর, নিউমোনিয়া ইটসেলফ হয়তো আর্লি নিউমোনিক কনসলিডেশন উইথ ভেরি ক্লিয়ার কাট মার্জিন, তার সাথে একটু নিচের দিকে এক্সটেনশন হয়েছে, very little possibility sarcoidosis, which is right side bilateral. Sarcoidosis unilateral হবে না এরকম কোনো কিতাবে মানে পরিষ্কার লেখা নাই, কিন্তু বলা হয়েছে very commonly it is bilateral. So bilateral hilar, suprahilar sarcoidosis is very very unlikely. হয় না তা না, আমার একটা কেস প্রেজেন্টেশন করেছিলাম আমরা, তার সুপ্রাহাইলার ছিল, লুপাস পানিও ছিল, স্কিন লিশন ছিল, এবং আলটিমেটলি পেশেন্ট কিন্তু সার্কোইডোসিসের চিকিৎসা দিয়ে অন্যান্য ইনভেস্টিগেশন করে আমরা দেখছিলাম সেটা কিন্তু সুপ্রাহাইলার ছিল এবং সেটা বাইলেটারাল। ইউনিল্যাটারাল সেজন্য এটা 3-4 নম্বরে রেখেছি, বাট যদি তোমাকে 3টা বা 4টা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চাই, ইয়াং লেডি তো, আমি আর যাই হোক এখানে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা না বললেই খুশি হব, বললে আপত্তি করবো না, কেননা এখন কোনো এজ নাই ম্যালিগনেন্সির, সব এজেই হয়। সো সার্কোইডোসিস চেয়ে ওটা বরং বেশি ইউনিল্যাটারাল যেহেতু, সো উই শুড থিঙ্ক অফ। জেনারেল এক্সামিনেশনে আমি নেক সার্ভাইকাল লিম্ফ নোড আছে কিনা সেটা দেখবো, এটা তার এটা কি আসলে ওই যে ইয়ার ব্রঙ্কোগ্রাম দেখছি, আমাদের মনে হবে যে এটা কি অনেক দিনের, বা সে তো বলছে 3 সপ্তাহের জ্বর, তাহলে তার ক্লাবিং কি আমার দেখা উচিত? আমার মনে হয় ক্লাবিং না দেখলেও চলতো। লিভারে কোনো মেটটেট হয়েছে বা লিভারে মানে ডেসিমিনেটেড টিবি হয়েছে কিনা, সো পেশেন্টের জন্ডিস চেক করি। এটা যেহেতু আমি ভাবছি সার্কোইডোসিস হতে পারে, এই জন্য লুপাস পানিও চেক করছি। আর আদারওয়াইজ মানে আমার মনে হয় যে এক একটা ডিজিজ রিলেটেড একটা বা 2টা জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিং আমি চেক করতে চাই। নন ইনভেসিভ ইনভেস্টিগেশন লম্বা লিস্ট, ওই টিসি, ডিসি, সিডি, সিআরপি, হেন তেন। আমি যেহেতু ওই যে ক্যালসিয়াম এসি লেভেল সার্কোইডোসিসের জন্য আনছি মান্টু টেস্ট, স্পুটাম তো দেখতেই চাই, এফবি দেখতে চাই, জেনেক্সপার্ট দেখতে চাই, এগুলো সব তোমাদের মুখস্থ, আমি জানি। ফাঙ্গাসও হইতে পারে, ফাঙ্গাসও হইতে পারে, সেজন্য আমি ওটাকে যে একদম উড়াই দিচ্ছি যে এটা ডিফাঙ্গাল ইনফেকশন নয়, তাও না, সেজন্য আমি ফাঙ্গাল হাইফিও দেখতে চাইবো। আমি এর ইনভেসিভ ডায়াগনোসিসের আগে আমি একটা কন্ট্রাস্ট সিটি করতেই পারি যে তার চারিপাশের ভাস্কুলারিটি বোঝার জন্য। আর আমার হাতে পাইনি যদি মিস করি, তাহলে আমি আল্ট্রাসাউন্ড অফ দ্য নেক দেখি তো অন্য কোথাও কোনো জায়গায়, কেননা লিম্ফোমা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল। লিম্ফোমার ক্ষেত্রে আমার ওই ওই জায়গাগুলো কিন্তু আসা উচিত, যে আমি বিভিন্ন জায়গার লিম্ফ নোড গুলো হাতে না পেলেও যেন আমি আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে পাই, অথবা সিটি করে যেন আমি পাই, কন্ট্রাস্ট এনহ্যান্সড চেস্ট করে আমি যেন দেখতে পাই। সামটাইমস ইট ইজ নিডেড। এইখানে যদি ডায়াগনোসিস আমি কনফিউশনে থাকি, জিন এক্সপার্ট নেগেটিভ আসলো, কালচারে কিছু আসছে না, পিসিআর পর এমটিবি করতে দিয়েছি 1 মাস সময়, মানে লম্বা সময় লাগতে পারে, কালচার এফবি কালচারও 4 to 6 উইক,
লরেন্সন জেনসন মিডিয়াতে। তো আমার একদম সহজ উত্তর হচ্ছে বা এটা কোর বায়োপসি করো লিশন থেকে। যদি দেখা যায় কোর বায়োপসির চেয়ে ব্রঙ্কাল ভেলার ব্রঙ্কোস্কোপি করে আমি বায়োপসি অথবা লাভাজ নিতে পারি বা ব্রঙ্কাল ব্রাশিং করতে পারি, সেটা আরো কিন্তু ভালো। আর যদি বাইরে কোনো লিম্ফ নোড পাই সেটাকে আমি বায়োপসি করতে পারি ইজি, তাহলে আমার মানে অত বেশি ঝামেলায় যেতে হচ্ছে না। কিন্তু ট্রান্সথোরাসিক বায়োপসি ফ্রম দ্য লিশন এটা একটু কষ্টের। এর চেয়ে যদি সিটি গাইডেড কোর বায়োপসি নেওয়া হয়, আমার মনে হয় যে সেটা লিখে দিলে আমি এলিমেন্ট জায়গা থেকে পাবো এবং আমার ডায়াগনোসিস সুবিধা হবে। এটা ক্যাজিয়েটেড গ্রানুলোমাটাস লিশন অথবা ফাঙ্গাস অথবা ম্যালিগনেন্সি অথবা লিম্ফোমা অথবা এনিথিং। তো ফাইনালি টিস্যু ডায়াগনোসিস না হলে এই পেশেন্টের আমরা তেমন কিছুই করতে পারবো না। আমরা অসপি 2 তে চলে আসছি। অসপি 2 তে এই বৃদ্ধা মহিলার 62 বছর বয়স, সে আসছে রাইট সাইডের উইকনেস নিয়ে। এই ছবিটা দেখো, ছবিটা দেখে এই ছবিতে কি মানে তোমার কাছে ছবিটা যা যা মনে হবে তুমি সেগুলো রাখবে। রাইট 4 ফাইন্ডিংস ইন দ্য পিকচার। হোয়াট ইজ হার পিক্টোরিয়াল ডায়াগনোসিস? ওখানে কিন্তু বলা হচ্ছিল রেডিওলজিক্যাল, এখানে কিন্তু বলা হচ্ছে পিক্টোরিয়াল। মানে ছবি দেখে তোমার ডায়াগনোসিস কি ইম্পর্টেন্ট। রাইট 4 ইম্পর্টেন্ট পয়েন্ট টু আস্ক ডিউরিং হার হিস্ট্রি। মানে আমি যখন তার সাথে কথা বলতে অ্যালাউ করা হবে তখন আমি তাকে কি 4টা প্রশ্ন ইম্পর্টেন্ট করব। আন্ডারলাইন কজ কি মনে করো এই প্রেজেন্টেশনের জন্য? আর দুটো স্পেসিফিক ইনভেস্টিগেশন করে কি কজকে রুল আউট করা যাবে? যদি তোমরা বাসায় থাকো, খাতা কলম জানিস রাইট ইট ডাউন, তাহলে পরবর্তীতে আমরা যখন স্লাইড চেঞ্জ হবে সো দ্যাট ইউ ক্যান। ওকে, অ্যান্সার হচ্ছে রাইট সাইডে তার নেজোলিভিয়াল ফোল্ডটা ফ্ল্যাটেন্ড হয়ে গেছে। ডিমিনিশ বলতে পারো, ফ্ল্যাটেন্ড বলতে পারো, নো ম্যাটার। মাউথটা ডেভিয়েটেড হচ্ছে লেফট, কিন্তু দুটো চোখ কিন্তু বড় বড় করে খুলে আছে। দ্যার ইজ নো টোসিস অন এনি সাইড, ভেরি ইম্পর্টেন্ট। আর কপালে দুই সাইডে সমানভাবে তার ভাঁজ আছে। এই যে রিঙ্কলিং অন বোথ সাইড। এখন তো ডায়াগনোসিস হয়ে গেছে না। রাইট সাইডের আপার মোটর নিউরন লিশন অফ ফেশিয়াল নার্ভ, মানে 7th cranial nerve। এখন রাইট সাইডের ফেশিয়াল নার্ভ পলসি, কোশ্চেন কি ছিল? রাইট সাইডের উইকনেস নিয়ে আসছে। কোথাকার? সারা শরীরের। তার মানে হেমিপ্যারেসিস আছে পেশেন্টের। তাহলে কোন কোন ইস্যু তার থাকলে এই পেশেন্টের এই ঘটনা ঘটতে পারে? ডায়াবেটিস, হাইপারটেনশন। সামটাইমস আমরা হয়তো বুঝিও না, হয়তো কোনো একটা অ্যান্টিকোয়াগুলেশন মেডিকেশন ছিল, ইন্ট্রাসেরিব্রাল লিশন হয়েছে। অনেক সময় হাই ফিভার, মেনিনজাইটিস, মানে পেশেন্ট যেহেতু আমরা দেখছি যে পেশেন্ট ইজ নট টক্সিক, আমি তাকে জিজ্ঞেস করবো যে জ্বর ছিল কিনা। আমি তাকে জিজ্ঞেস করব, যেহেতু আমার 4টা জিজ্ঞেস করতে হবে, ডায়াবেটিস, হাইপারটেনশন এটাকে আমি বাদই দিব না। এই নন কমিউনিকেবল ডিজিজ আমাকে প্রথমেই জিজ্ঞেস করতে হবে। জ্বর, হেডেক, নেক পেইন, এনি প্রিভিয়াস উইকনেস অফ এনি পার্টস অফ দ্য বডি, সে রেগুলার মেডিসিন খেত কিনা, অথবা তার আগে কখনো সে কোনো কন্ট্যাক্ট টিবি পেশেন্ট আর নিজের টিবি ছিল কিনা। তো এই সবগুলো দিয়ে পেশেন্ট যেহেতু তাকিয়ে আছে, আনকনশাস নয় রোগী, তার মানে তার শুধু একটা স্ট্রোক হয়েছে, তার সাথে 7 নার্ভ প্যারালাইসিস হতে গেলে কোথায় হতে হবে? সো ইউ নো দ্যাট, তাই না? ব্রেন স্টেম ইনভলভ করতে হবে তাকে। স্ট্রোক ইনভলভিং দ্য ব্রেন স্টেম। এছাড়া কতগুলো, যেহেতু তার জ্বর জারি কিছু আমরা বলি নাই, পরের গুলো আসলেই ভালো, ইফ নট মেনিনজাইটিস। অনেক সময় মেনিনজাইটিসের রিকভারি ফেজেও কিন্তু
ইঞ্জিয়াল কারণে এটা ওই পার্টিকুলার ব্রেন স্টিমুলেশন করতে পারে। কোনো ডিমাইলিনেটিং ডিজিজও হতে পারে, and rarely multiple sclerosis. যদিও আমাদের দেশে multiple sclerosis not that much common like USA, UK or any other Caucasian countries. আমরা কোন স্পেসিফিক ইনভেস্টিগেশন করতে চাই, যার যেখানে যেমন সুবিধা, সিটি, এমআরআই। যদি আমি চাই যে আমি ভেসেল দেখতে চাই, তাহলে কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাম অফ দি ব্রেন অথবা এমআরএ করে দেখতে পারি। এমআরএ ইজ কস্টলিয়ার দেন দিস। কিডনি ফাংশন ভালো থাকলে এটা নাও করতে পারি। আর কতগুলো জিনিস আমার যদি সন্দেহ লাগে যে আই এম থিঙ্কিং অফ যে পেশেন্টের একটু ঘাড়টা শক্ত, যদিও সে কনসিয়াস, ইফ আই ফিল লাইক সো, তাহলে আমি সিএসএফ স্টাডি করতে পারি। কেন? এইসব জিনিস দেখার জন্য, সাইটোলজি, বায়োকেমিস্ট্রি, হেমাটোমো, এগুলো দেখার জন্য। Sometimes herpes simplex virus can cause this. আমি সিএসএফ নিয়ে এফবি স্টেন করতে পারি, যদিও এটা খুবই আনলাইকলি, বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। And you know oligoclonal band কোথায় দেখে। So in total, go back to your the lady first, এবং এই পাঁচটা জিনিসকে যে আমরা বর্ণনা দিলাম, হয়তো এই পেশেন্টের ছবিটা নেওয়া হয়েছে যখন, তখন সে বেটার, বাট স্টিল the lower half of the mouth face is involved. 35-year-old woman presents with pain and discoloration of her fingers. তাহলে কতগুলো? at least 2 হাতের 3 আর 2 5টা আঙ্গুল তো দেখতেই পাচ্ছি। তার ভিতরে একটা কালো হয়ে গেছে, মানে অলরেডি ডেড, ওই সমস্ত জায়গায় টিস্যু। আর কিছু কিছু জায়গায় ব্লুইশ কালারেশন হয়েছে, তার মানে ওই জায়গায় অলরেডি স্কিনিক চেঞ্জ শুরু হয়েছে। Study the picture and answer the following. রাখলাম আরো 10 সেকেন্ড। Five important cause of her presentation. 6 important points on general examination. 6 specific investigation to find out the diagnosis. What are medical management option? What are the prerequisite for surgical management? মানে অনেক সময় ডেড ডিজিটকে সার্জারি না করলে পেশেন্ট তো বিনিদ্র রজনী পার করবে, রাতে ঘুমাতেই পারবে না, সেজন্য অনেক সময় লাগে। তো এগুলো তো যেহেতু আমরা কোনো মার্কিং করিনি, আমরা কিন্তু এই জন্য এই প্রশ্নটার মধ্যে এই এতগুলো অ্যান্সার থাকবে নাও হতে পারে, হয়তো সার্জিক্যাল পার্ট দিলই না। দেখা গেল এখানে 5টার জন্য 1.10 মার্ক, তো 5টার জন্য হয়তো 2.5 মার্ক, 6টার জন্য হয়তো 3 মার্ক, 5.5, এই 6টার জন্য 3 মার্ক, 8.5, আর মেডিকেল ম্যানেজমেন্টের জন্য হয়তো 1.5। সার্জিক্যালটা নাও থাকতে পারে। তো 10 মার্কের জন্য 4টা কোশ্চেন সাধারণত থাকে। সো লেট আস সি। এটা প্রাইমারি রিনার্স হতে পারে, আর যত সেকেন্ডারি রিনার্স এর কারণগুলো আছে, তোমার এখানে 5টা চাইছে, তুমি যা খুশি এখানে 5টা লিখবা। স্যার প্রাইমারি রিনার্স কি গ্যাংগ্রিন হয়? প্রাইমারি রিনার্সে সাধারণত গ্যাংগ্রিন হয় না। এখানে ইউজুয়ালি প্রথমেই তার যখনই পেইন হয়, সে যখন রিভার্ট করে বা ওয়ার্ম সিচুয়েশনে চলে যায়, এটা ভাসোস্পাজমটা রিলিজ হয়ে যায়। তবে যদি দেখা যায় তার ফ্রস্ট বাইট হয়েছে কোনো কারণে, তাহলে গ্যাংগ্রিন হতে পারে। আমরা প্রাইমারি রিনার্স প্রথমে না বলে এটা পরের দিকে, সেকেন্ডারি টু আদার্স, এগুলো সব ইম্পর্টেন্ট। ব্লাড ভিসকোসিটি যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু এটা হতে পারে। সেই ব্লাড ভিসকোসিটি যে শুধুমাত্র পিআরভিতে হয় তা না, আরো যে সমস্ত কারণে অ্যান্টিবডি ব্লাডে হিউজ পরিমাণে বেড়ে ভিসকোসিটি বাড়ে, সেগুলোর কথা মনে রাখতে হবে। বেস্টেটসে অবশ্যই হয়, মিক্সড কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, ভাস্কুলাইটিস, লুপাস, এপিএস, সিস্টেমিক স্ক্লেরোসিস, সবই এখানে আসতে পারে। প্রাইমারি রিনার্স তুমি যদি পরেও লেখো, যেহেতু তার ইট ইজ রিলেটেড টু সামথিং এলস, প্রাইমারি রিনার্সে তোমার প্রশ্ন অবশ্যই সঠিক যে সাধারণত প্রাইমারি রিনার্সে গ্যাংগ্রিন হয় না।
কিন্তু যদি ফ্রস্ট বাইট হয়, এক্সপোজার টু কোল্ড ফর লং টাইম, তাহলে এটা সম্ভব। রিয়াল এক্সামিনেশনে অনেক কিছু পাওয়া যেতে পারে, তার ভিতরে আমাকে 6টা লিখতে হবে। টিংলিং, মানে আমি ওই এক একটা ডিজিজ ধরে দুটো তিনটা লিখবো। তার মানে আমি সিস্টেমিক স্ক্লেরোসিসের জন্য 3টা লিখেছি, তারপরে লিখেছি ব্লাড প্রেশার, পালস, পারপুরিক লিশন, আলসারেশন, এসএলইর জন্য মেলার র্যাশ অর পারপুরা, স্ক্লেরোডার্মা, ইয়েস ওটাও কিন্তু ওটার পার্ট, এবং হাইপার পিগমেন্টেড অর হাইপোপিগমেন্টেড প্যাচেস, যে কোনোটাই ভাস্কুলাইটিস, এই ডিভিটি হতে পারে, অ্যালোপেশিয়া, ওরাল আলসারেশন, আরো লম্বা লিস্ট হতে পারে, হেডেক হতে পারে যদি পিআরবি হয়, তারপরে ইয়ের আলসারেশন ওভার দি পেনাইল এরিয়া অর দি জেনিটাল এরিয়া। সো আমি যে কয়টা এখানে লিখবো, এই 6টার যদি 6টা বা 2-4টা করে চেক করতে চাই, তাহলে তো আমি এইগুলা সবই সুন্দর করে লিখতে পারবো। কিন্তু একটার 4-5টা দেওয়ার কোনো যুক্তি নেই, আমার জন্য সবগুলো কভার হয়, যে আমি এই পসিবল জিনিসগুলো দেখতে চাই। ইনভেস্টিগেশনস এর মধ্যে আগে প্রথমে ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে, এই জন্য ইএনএ, NTSCL70, অ্যান্টিসেন্টোমিয়ার, NTRNP, এটা আগে। তারপরে হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, দেন আমি ডপলার করে হচ্ছে ওই ফ্যাসেল দেবো। তাহলে আমি যা লিখছি বা এখানে যা লেখা আছে, ডপলার আগে হচ্ছে আমি বর্তমান অবস্থাটাকে জানার জন্য বলছি। আচ্ছা করি আমরা, যদি সম্ভব হয় আর্টারিওগ্রাফি করতে চাইলে করলাম, কিন্তু তারপরে সব ইনভেস্টিগেশন হচ্ছে ডিজিজকে প্রতিষ্ঠা করা। আমি যদি ইউরিন অ্যালবুমিন পাই, তাহলে একটা ডিজিজ হলো। কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম করে দেখলাম যে এখান থেকে কোনো ভেজিটেশন হচ্ছে, সেগুলো ডিসলস্ট হয়েছে, সেগুলো সিস্টেমিক ইয়েতে গিয়া তার এই জিনিস করতে পারে। আমি বুকের ছবি কেন তুলতে চাই? প্রাইমারি সিস্টেমিক স্ক্লেরোসিস লাং ইনভলভ হচ্ছে কিনা। আমি সিপি কে কেন দেখতে চাই? সিপি ক্যান বি raised in many other diseases, MC, TD and so many others. সিবিসি কে সবচেয়ে নিম্ন গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ সিবিসি আমাকে ডায়াগনোসিসে পৌঁছাতে কোনো হেল্প করবে না, কোরোবোরেটিভ হতে পারে। ম্যানেজমেন্ট কিন্তু খুবই সহজ, জাস্ট ভাসোডাইলেটর। ভাসোডাইলেটরের পরেই থাকা উচিত হচ্ছে বোসেনভান, একটা অ্যান্টি প্লেটলেট দিয়ে রাখা ভালো। আর কখনো কখনো আমরা অ্যাকিউট কন্ডিশনে, যদিও নাইট্রেট ইজ প্লাস মাইনাস, এটা শর্ট অ্যাক্টিং, প্রোস্টানয়েড আমরা আইভি অ্যাকিউট অ্যাভয়েড করার জন্য দিতে পারি সামটাইমস। এখন ইদানিং কালের বইয়ে এটা বোধহয় উঠিয়ে দিয়েছে, এটা পেরিফেরাল ভাসোডাইলেটর আরেকটা ড্রাগ আগে ব্যবহার হতো, আমার ট্রেড নেম মনে আসতেছে কিন্তু আমি ট্রেড নেমটা বলতে চাচ্ছি না। এবার মনে পড়ছে, পেন্টক্সিফাইলিন। Pentoxifylline can be used as a peripheral vasodilator. So এটা আমি এখানে ইচ্ছা করে লিখিনি, ইদানিংকালের বইয়ে পেন্টক্সিফাইলিনের এফিকাসি অত জাস্টিফাইড বলে বলা হয় না। শেষ কথা হচ্ছে যে সার্জারি করার আগে ইনফেকশনটা কন্ট্রোল করে নিয়ে লাইন অফ ডিমার্কেশন ক্লিয়ার হয়ে গেলেই আমার সার্জনকে বলতে পারি যে ভাই তার বিস আর্টিকুলেশন করে দাও অমুক জায়গা থেকে, যেন পেশেন্ট রেস্ট অফ দা লাইফ সে ব্যথাবিহীন কাটাইতে পারে, বিকজ আমি তো চিকিৎসা করব। অসপি4, এই ফান্ডাসের ছবিটা দেখতে থাকো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আগের কোশ্চেন স্যার। ঠিক আছে আমরা মুভ করলাম। এখানে আমরা যা চেয়েছি সেগুলোর উত্তর এখানে, মাল্টিপল of different morphology, polymorphic.
yellowish lesions with discrete border in both fundus. তারপর অবশ্য ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে ম্যাকুলার কাছে একটা বিভিন্ন ক্লক অপোজিশনের কথা বলা হচ্ছে, বাট এইটাই আসল যে মাল্টিপল পলিমরফিক ইয়েলোইশ ডিসক্রিট বর্ডার লিশন ইন বোথ ফান্ডাস, মানে রাইট এন্ড লেফট, ফান্ডাসের রাইট সাইড এন্ড লেফট সাইড। এখন আমার পিক্টোরিয়াল ডায়াগনোসিস যদি একটা হয়, choroid tuberculosis is the one that can be diagnosed, affecting both the fundus. Choroid tuberculosis is very much associated with miliary TB or TB in mostly in the other part, but not extrapulmonary. Pulmonary TB সঙ্গে থাকতে পারে। So miliary TB and pulmonary TB are not the same pathology. Miliary TB তে যেহেতু miliary distribution হয়, so there is every possibility in those conditions. আর ইনভেস্টিগেশনের মধ্যে আমি কি করতে চাই, আমি মান্টু টেস্ট, যদি আমি এটা মিলিয়ারি মনে করি মান্টু টেস্ট মেবি নেগেটিভ, আর যদি দেখা যায় চেস্টে কিছু নাই তাহলে অনেক সময় আমরা হিডেন টিউবারকুলোসিস থ্রু হিড্রা উই ক্যান, তারপরে আমি একটা চেস্ট এক্সরে করবো। এই চেস্ট করে আরো শিওর হতে চাই, হোল অ্যাবডোমেনে আল্ট্রাসাউন্ড করতে চাই, হেপাটোবিলিয়ারি ইনভলভমেন্ট আছে, হেপাটোস সিটি মারাই ব্রেন করে অবশ্যই জানতে চাই যে ওখানেও এরকম জমেছে কিনা, মানে টিউবারকুল ইন দ্য ব্রেন। কদিন আগে একটা পেশেন্টের বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আসছে, আমি এটা কন্ট্রাস্ট সিটি ব্রেন করতে দিলাম পেশেন্টের, অ্যান্ড দিস কেম, পরে অবশ্য নিউরোলজিস্ট দেখে একমত হয়েছে যে এটাতে এটা মানে এন্টিটিভি ড্রাগ দেরি করলে আমরা উই ক্যান মিস। সামটাইমস তুমি হয়তো হাতে একদম এভিডেন্ট টিবির ব্যাপারে কিছু না পেয়ে দেখা যাবে এটা করা। এ ধরনের পেশেন্টের ব্যাকগ্রাউন্ড সাধারণত থাকে যে তারা এইচআইভি পজিটিভ, সো এটা এইচআইভি স্ক্রিনিং করা খুবই জরুরি। আর কখনো কখনো ডায়াগনোসিস কোথাও হচ্ছে না, ল্যাপারোস্কোপি লাগে যে পেটের মধ্যে এরকম লিম্নোড টিমনোড হয়ে অথবা মিলিয়ারি টিউবারকুল ডিপোজিশন হয়ে ইয়েতে পেরিটোনিয়াম, ইটস ভেরি রেয়ার, বাট আগের গুলো যদি আমি ইনভেস্টিগেশন করতে পারি আই ক্যান কাম টু ডায়াগনোসিস। আমাদের লাস্ট অসপি হচ্ছে 53 বছরের একজন ডায়াবেটিক পেশেন্ট, ওবেজ একটা ফিমেল, অ্যানোরেক্সিয়া, নৌশিয়া, রাইট হাইপোকন্ড্রিয়াল ডিসকমফোর্ট গত 2 মাস। এএলটি অত বেশি না হলো বেশি, 2টা ভাইরাল মার্কার তার নেগেটিভ, সে অ্যালকোহলিকও না, বাউল হ্যাবিট নর্মাল। ডান দিকে যে ইলাস্টোগ্রাফিতে দেওয়া আছে স্ক্যান, এইটা তোমরা একটু লক্ষ্য করো, তারপর আমরা জায়গায় যাব। স্টেটোসিস এন্ড স্টিফনেস দুইটা কিন্তু আলাদা আলাদা ফিগার দেওয়া আছে, সো উই ক্যান মুভ। এখানে আসবে হচ্ছে কোশ্চেন, ইন্টারপ্রেট দ্য ট্রানজিয়েন্ট ইলাস্টোগ্রাফি রিপোর্ট and write 3 differentials from this. 5 other specific investigation to reach to the diagnosis. Bedside sign কি তুমি দেখবে for hepatic encephalopathy. এই ধরনের পেশেন্ট তো হেপাটিক এনকেফালোপ্যাথিতে যেতেই পারে, কারণ সে যে পজিশনে আছে। তাহলে আমরা আসলে হেপাটিক এনকেফালোপ্যাথি বেডসাইড সাইন খুঁজতে বলছি, তাহলে এখানেও এরকম ইলাস্টোগ্রাফির রিপোর্টের ইন্টারপ্রিটেশনের জন্য যদি 2 মার্ক থাকে, তারপরে ডিফারেন্সিয়ালের জন্য হয়তো 3টায় 1.5 মার্ক, তারপরে এই 5টায় 2.5 মার্ক, বেডসাইড সাইনের জন্য মেবি অ্যানাদার 2 মার্ক, যোগ করলে 10 যেভাবে হবে। বাট দেখা গেছে মানে মিনিমাম 3টা থেকে 4টা অপশন দেওয়া থাকে, তাতে কভার করা যায়।
সো কন্ট্রোল অ্যাটিনুয়েশন প্যারামিটারে দেখা গেছে যে 277 ডেসিবেল পার মিটার, সে এটা অত বেশি না, বাট দিস স্ট্যান্ডস ফর মডারেট হেপাটিক স্টিনোসিস। তার মানে খুব এখানে যে আমরা ফ্যাট ডিপোজিশন হয়েছে তা কিন্তু পাইনি। অন দি আদার হ্যান্ড, if I consider the elasticity score, or you can consider this as the এখানে আরেকবার চাইলে দেখতে পারো, সরি, এখানে ইলাস্টিসিটি স্কোরে কিলো প্যাসকেলস 27.8, ফিজিক্সের জ্ঞান লাগবে এখানে। সো ইলাস্টিসিটি স্কোরে 27.8 কিলো প্যাসকেলস স্ট্যান্ডস ফর স্কোর 4F, F4। F4 স্টেজ মানে কিন্তু তার লিভারে স্কারিং হয়ে গেছে। It indicates that the patient is switching over to liver cirrhosis. So differential diagnosis কি হবে? 1 নম্বর হবে নন অ্যালকোহলিক মহিলা, হেন তেন বলা হয়েছে, একটু মোটা সোটা বলা হয়েছে, আসবে ম্যাশ, যেটার নাম আগে ছিল ন্যাশ, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্টিওটোহেপাটাইটিস। তাহলে এটা যে জায়গায় আছে সেখানে ডিফারেন্সিয়াল হতে পারে। ফিমেল তো প্রাইমারি biliary cirrhosis এর আগে অটোইমিউন হেপাটাইটিস রিলেটেড লিভার সিরোসিসটা বোধহয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি তোমার দুইটা চাইলে আমার মনে হয় পিবিসি এত আনকমন, বরং অটোইমিউন হেপাটাইটিস বেশি কমন। তো অটোইমিউন হেপাটাইটিসটা উপরে গেলে ভালো, যদি তুমি দুটো লেখো। পিবিসি না দিলেই ভালো, কারণ আমি তো কোনো এখানে ক্লু দেইনি, ইচিং মিচিং এগুলো কোনো কিছুই বলা হয়নি, বা আমি এখানে এমন কোনো ইনভেস্টিগেশন দেইনি যে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিবডি হেন তেন কিছু দেয়নি। সো আমার মনে হয় যে লিভারের মধ্যে যদি আমি থাকি তাহলে আমি প্রথমে ম্যাশ দিব, তারপরে অটোইমিউন এইচে। এখানে ইনভেস্টিগেশন অনেকগুলো দেওয়া আছে। আমরা অবশ্যই লিভার ফাংশন আগে অ্যাসেস করব, আল্ট্রাসাউন্ড করে পোর্টাল ভেনাস ডায়ামিটার, প্রেসার, ইআরসিপি মনে হয় খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট না, যদি আমি মনে করি যে কোনো বিলিয়ারি ট্রি আমার দেখা প্রয়োজন। আদারওয়াইজ আমি শুধু এক্সক্লুড করতে যাই যে আমি যা দেখতে যাচ্ছি। সামটাইমস লিভার বায়োপসি অথবা ট্রান্সজুগুলার লিভার বায়োপসি কখনো, ইটস ভেরি স্পেশালাইজ প্রসেস, আমরা এখানে যাব না। আমরা অন্য রোগগুলো আন্ডারলাইন অসুখ আছে কিনা অটোইমিউনকে রুল আউট করবো, আসমা রুল আউট করবো, অ্যান্টিকেএলএম অ্যান্টিবডি, অফকোর্স শুধু এলকেএম খালি দেখবো তা না, লিভার কিডনি মেটাবলিক এটা দেখবো তা না, অবশ্যই আমি সলিউবল এলকে এ এটাও আমি দেখবো, অ্যান্টিজেনটা দেখবো, অ্যান্টিবডি দেখবো, স্মুথ মাসল অ্যান্টিবডি দেখবো, পিআনকা দেখবো, ইউজিআই দেখবো, এগুলো দেখবো। সব কথার শেষ কথা হচ্ছে আমি ফিমেল পেশেন্ট, আমি ধরেই নিচ্ছি নন অ্যালকোহলিক অথবা মেটাবলিক অ্যাসোসিয়েটেড স্টিওহেপাটাইটিস, বাট দি ইস্যু ইজ যে যেহেতু পেশেন্ট অলরেডি ফাইব্রোসিসে চলে গেছে, আমার আলটিমেটলি লিভার বায়োপসি, ইদানিংকালে লিভার বায়োপসি অনেক কমে গেছে। সবাই এটার উপরে এত জোর দেন এবং বলেন যে লিভার বায়োপসি করলেও তাই চিকিৎসা দিব। সো সামটাইমস ইট ইজ বিং অ্যাভয়েডেড, কিন্তু আন্ডারলাইন অন্য অসুখ আছে কিনা সেটাকে আমার রুল আউট করা উচিত। সো সেই জন্য এগুলো বলা আছে। হেপাটিক এনকেফালোপ্যাথির সাইন কিন্তু খুব সহজ, জিসিএস বা মিনিমেন্টাল স্টেট এক্সামিনেশন। ফ্লাপিং ট্রেমর, আমি যখন একটা পেশেন্টের পাশে এরকম যাবো একটু ইকটেরিক অথবা আমি বুঝতে পারছি ফ্লাপিং ট্রেমর ইজ এ মাস্ট, পেশেন্ট যদি কনসিয়াস থাকে তাহলে অবশ্যই তার হাত দুটো উঁচা করে কিভাবে দেখতে হয়, আই নো দ্যাট ইউ নো দিস। অ্যাস্টেরিক্সেসিস অবশ্যই, দিস ইজ ইম্পর্টেন্ট, ইউ গিভ পেন অ্যান্ড পেন্সিল অ্যান্ড পেপার, আস্ক। কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া এটা হয়। ফিটার হেপাটিকাস আমরা সারা জীবন ধরে শুনে আসছি, কিন্তু খুব মুখের কাছে নাক নিয়ে যে আমরা গন্ধ শুকি বা
এটা হয়, এটা কিন্তু খুব ইমপ্র্যাকটিক্যাল, আমরা বলি ঠিকই, বরং এই পেশেন্টের হেপাটিক এনকেফালোপ্যাথির একটা বিরাট ইম্পর্টেন্ট সাইন হচ্ছে বায়োল্যাটারাল এক্সটেন্সর প্লান্টার। পেশেন্ট হয়তো কনসিয়াস আছে বা পার্টলি ড্রাউজি আছে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট। আর যদি দেখি যে ডিকম্পেনসেশন বেশি, তাহলে সেক্ষেত্রে জন্ডিস, অ্যাসাইটিস, আরো অ্যাডভান্স স্টেজে ইউ ক্যান সি সাম ফিচার্স অফ পোর্টো সিস্টেমিক হাইপারটেনশন। সো কিছু চেস্টের উপরে স্পাইডার পেতে পারি, হেন তেন ইত্যাদি ইত্যাদি। তো বাট অল টুগেদার দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নাউএডেজ। ইউ ক্যান কনসিডার, আমরা আইইউর আগে এখানকার কোশ্চেন শেষ করে যাই। You can consider that this is one of the biggest burden for the whole globe, that যেটার নাম ছিল নন অ্যালকোহলিক, সেটার নামই কিন্তু এখন হয়ে গেছে, ইউ নো দ্যাট, হোয়াট ইজ দ্যাট? একটু আগে এখানে দেখিয়েছি, ম্যাশ। ম্যাশ বিকাম ম্যাশ, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড, metabolic associated steatohepatitis. ওকে, আমরা এখান থেকে কোশ্চেন নিয়ে শেষ করে আমরা আইইউতে যাব। আমরা প্লিজ, জি স্যার, ডোন্ট আনমিউট ইয়োরসেলফ। স্যার সিরিয়াল বাই গেলে মনে হয় স্যার 1 আর 2 তে তো কারো এরকম রিটেন কোশ্চেন ছিল না, 3 তে ছিল স্যার, অসপি 3। স্যার এটা এক আপু আস্ক করছিলেন যে এটা ডায়াবেটিস রিলেটেড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে কিনা এই গ্যাংগ্রিন। হাতে হয় না, ডায়াবেটিস মাইক্রোভাস্কুলার গ্যাংগ্রিন হয় হার্ট থেকে সবচেয়ে দূরে যে জায়গা, সেটা হচ্ছে পা, পায়ের আঙ্গুল। হাতের আঙ্গুলে আমার জীবদ্দশায় আমি দেখছি বলে আমার মনে পড়ে না যে হাতের ডিজিটাল গ্যাংগ্রিন বিকজ অফ ডায়াবেটিস, ভাস্কুলাইটিস এর জন্য, নানান কিছুর জন্য হতে পারে, বাট আনলাইকলি টু বি বিকজ অফ দ্য ডায়াবেটিস। ডায়াবেটিসে সবচেয়ে বেশি হয় হচ্ছে ডিস্ট্যান্ট এরিয়া ফ্রম দ্য হার্ট ইজ দ্য লেগ, এবং এখানে টোতে হয় বেশি। এনি আদার কোশ্চেন? একজন ভাইয়া কোশ্চেন করতে চাচ্ছিলেন অসপি 3 তে, আপনি কি আছেন? এনি মোর কোয়েরি অন অসপি 3? হ্যালো, আসসালামু আলাইকুম একজন আপু আগে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। এখানে কি স্যার রিমাটয়েড আর্থ্রাইটিস কি আনা যাবে স্যার? যাবে জি স্যার, যাবে ওই যাবে। জন্য- আমি জি স্যার। ভাস্কুলাইটিস এর মধ্যে তো সব ফেলছি, তো আচ্ছা ভাস্কুলাইটিস স্যার। মে বি ডিউ টু এনি সেকেন্ডারি ইস্যুস। আচ্ছা যাবে স্যার। যাবে যাবে। আর স্যার এই যে এক্সামিনেশনে স্যার লোকাল টেম্পারেচারটা রিডিউস এটা হবে কিনা, আর আরেকটা স্যার হবে। এক্সামিনেশন ফাইন্ডিংস এ প্লাস পালস এবং ব্লাড প্রেশার, এটার ফাইন্ডিংসটা স্যার আমাদেরকে লিখতে হবে কিনা, মানে মার্কিং এ কোনো ডিফারেন্স হবে কিনা স্যার, লিখা এবং না লিখা? পালস ফিবল হতে পারে, কারণ ও যে জায়গায় ইনভলভ করেছে তার দুইটা রেডিয়াল পালস, তো অবশ্যই রেডিয়াল আর্টারি তো অবশ্যই ইনভলভ, তাই না? পালস তো এক। ব্লাড প্রেশার আহামরি কোনো রোল প্লে করে না, কারণ ব্লাড প্রেশার আরো উপরে আমরা ইন্টিকিউবিটাল ফোর্সাতে যেটা দেখি, কিন্তু পালসটা লিখলে ভালো। আই ফিল দিস ইজ গুড কোশ্চেন। থ্যাংক ইউ স্যার। 4 নিয়ে কথা না থাকলে 5। 5 স্যার একজন ফাইব্রোস্ক্যানের ইন্টারপ্রিটেশন একজন জিজ্ঞেস করতেছিলেন স্যার। কি ইন্টারপ্রিটেশন? কোশ্চেন সঠিক হতে হবে, ভয়েক মানে কোশ্চেন হবে না। ফাইব্রোস্ক্যানের ইন্টারপ্রিটেশনটা স্যার, কখন আমরা ফাইব্রোসিস, খুব সম্ভবত ওনার কোশ্চেনে এটাই উনি জানতে চাইছেন যে যদি কখন আমরা ফাইব্রোসিস। সে যদি বলতে চায় তাকে বলতে বলো কি জানতে চায়। ভাই আপনি যে চ্যাট বক্সে কোশ্চেন লিখলেন, ডক্টর ইফাত, ডক্টর ইফাত আছেন? নাই স্যার, এখন বোধহয় আবার চলে গেছেন। আচ্ছা ডক্টর শিবানী, আপনি কোশ্চেন করেন। হ্যাঁ সালাম স্যার। বলো স্যার কোশ্চেনটা ছিল স্যার ফাইব্রোস্ক্যানের আমরা স্যার ইন্টারপ্রিটেশনে স্যার পিছনে স্যার হেপাটাইটিস সি, তারপরে পিবিসি, এগুলো তো সাথে স্যার এক একটার এক এক রকম রেঞ্জে থাকে। আমরা স্যার শুধু এই ছবিটা দেখে তো স্যার ইন্টারপ্রেট করতে পারবো না, এই জন্য স্যার জিজ্ঞেস তোমাকে তো করছিলাম। শুধু এই ছবি দেখে কেউ ইন্টারপ্রেট করতে বলে নাই। তুমি দেখো বাম দিকে তার বি এবং সি নেগেটিভ, নন অ্যালকোহলিক, তার মানে গামা জিটি নিশ্চয় করা হয়েছে নন অ্যালকোহলিক বলার আগে। এই ফাইব্রোস্ক্যানটা
আগে বলা হয়েছে যে তার বিসি রিলেটেড না, আর প্রাইমারি biliary cirrhosis ইজ নট এ কমন ইস্যু ইন এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বাট এটা যদি ফিমেল না হয় মেল পেশেন্ট হতো তাহলে আবার তার সম্ভাবনা কম থাকতো। তোমাকে এগুলো বলে দিয়ে তো আলটিমেটলি ঠেলে দিয়ে দেওয়া হয়েছে যে এটা মেটাবলিক। না স্যার, আমার কোশ্চেনটা ছিল স্যার যে F1 F2 এগুলো তো স্যার এক একটার এক এক রকম, ওগুলো তো স্যার তো মুখস্থ হ্যাঁ তোমার মুখস্থ করার দরকার করাটা নেই তো। কিভাবে আনবো স্যার? না না না, মুখস্থ করার দরকার নেই তো। তুমি 7.5 ওগুলো তো থেকে স্যার সাথে অনওয়ার্ড, নেই। এদিকে শোনো, 7.5 থেকে অনওয়ার্ড যেতে থাকবে এবং ওখানে খালি রেঞ্জ গুলো জানবে। এখনো যদি এখানে এর পাশের যে ইয়েটা তোমার F1 F2 যে কলামটা, সেটা যদি দিয়ে দেওয়া হতো তাহলে তুমি বুঝতা যে F4 মানে সে কোথায় আছে। তা অলরেডি সিরোটিক চেঞ্জ শুরু হয়ে গেছে। এটা কিন্তু এখানেই দেওয়া আছে, দেখো এখানেই দেওয়া আছে, এই যে 27.7, এই দেখো এটা F4, অলরেডি দেয়ার ইজ ফাইব্রোটিক চেঞ্জ। আর তুমি হয়তো এখানে ছবিতে বুঝতে পারছো না, সেই কারণে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে যে ওই কলামটা হয়তো অনেক সময় প্রোভাইড করা হয়, আর আমরা ম্যাশ বা ন্যাশ যাই বলো না কেন, এটা আমরা যখন ডায়াগনোসিস করব তখন আমরা 7.5 অনওয়ার্ড চিন্তা করব। 7.5 থেকে মেবি 12 পর্যন্ত হচ্ছে 1, 12 থেকে 16 or 17.2, 17 থেকে 25 পর্যন্ত সম্ভবত 3, 25 এর পর থেকে 4, এবং স্টেজ 4 মানে অলরেডি সিরোটিক বা ফাইব্রোটিক চেঞ্জ চলে আসছে। তাহলে আমি ধরেই নিতে পারি 25 এর উপরে যে কোনো পেশেন্ট আমি দেখলেই আমার ধরে নিতে হবে যে পেশেন্টের মানে প্রগনোসিস উইল বি পুর ইন দি লং রান। ওকে, জি স্যার। আর স্যার ক্যাপটা স্যার 277 যেটা দেখে স্যার স্টিয়াটোসিস বলছিলেন। হ্যাঁ কেন হয়েছে বলো তো দেখি, কমন সেন্স কি? স্যার যে আমি বুঝতেছি না স্যার। ফাইব্রোসিস যখন হয় তখন আর ওই ফাইব্রাস ব্যান্ডের মধ্যে সেল নাই তো, সেই জন্য মজার ব্যাপার দেখো, তার ফ্যাট ডিপোজিশন কম কিন্তু তার ফাইব্রোসিস অনেক হাই স্কোর। এর অর্থ হচ্ছে ফাইব্রোসিস হয়ে যাওয়ার জন্য লিভার সেল এগুলো কমে গিয়েছে, কমে যাওয়ার জন্য স্টেটোসিস তার কম, কিন্তু পেশেন্টের কি বলে স্টিফনেস তখন অনেক বেড়ে গেছে, যে কারণে এটা 27.8 কিলো প্যাসকেলস হয়ে গেছে, তার মানে মোর ফাইব্রাস দেন দ্যাট অফ দি মোর ফ্যাট। সো থ্যাংক ইউ, এগুলো আবার একটু বই পড়বা, চর্চা করবা, দেখবা যে দিস ইজ ইজি। আমরা থ্যাংক ইউ স্যার। নেক্সট 10 মিনিটস এর মধ্যে দুটো আইউই দেখাই শেষ করে ফেলবো। 10 মিনিটস, ইয়েস, উই আর রানিং উইথ দ্য টাইম ইনশাআল্লাহ। অ্যাকচুয়ালি আমি যে দুটো জিনিস বলবো সে দুটো একদম মানে নিউ ফ্রেশ আমাদের বানানো, এবং এই হচ্ছে মার্কিং সিস্টেমটা দেখানোর জন্য এটা রাখছি যে এরকম থাকে। এক্সামিনের কোড নাম্বার লিখতে হয়, স্টেশন নাম্বার লিখতে হয়, সিনারিওটা কি, আর একটা পার্ট থাকে এক্সামিনের কাছে যেটা সে প্রশ্নগুলো বলতে থাকবে, আর এক্সামিনারের কাছে আর একটা থাকে সেটা তার চেক লিস্টটা থাকে। সে তখন যদি প্রশ্ন উত্তর ক্রস করে তাহলে বলবে যে পেশেন্টের কি এই ছিল ওই ছিল, উনি বলবে না হ্যাঁ, সেই হিসেবে উনি মার্ক দিতে থাকবে। আর তুমি যদি কারেক্ট করো তাহলে ফুল মার্ক পাবে, অ্যাটেম্প যদি না করো কোনো মার্ক পাবে না, পার্শিয়ালি বললে 50% মার্ক পাবে। সো লেট আস ট্রাই। 21 বছরের একটা মেল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এবং ভমিটিং নিয়ে লাস্ট 36 আওয়ার্স সে প্রেজেন্ট করছে, এবং on query he has stated that তার থার্স এবং ইউরিনারি ফ্রিকোয়েন্সি for the last 3 months. He has family history of diabetes. On examination he is severely dehydrated, যদিও এখনো তার GCS ভালো, slight temperature, হার্ট রেট একটু বেশি, বিপি কম, আদারওয়াইজ এমন কিছু নাই। ব্লাড সুগার 25 মিলিমোল, সোডিয়াম 144, পটাশিয়াম আপার বর্ডার
bicarbonate low, urine analysis a glucose 3 plus ketone 2 plus creatinine 1. এই কোশ্চেনটা তোমার সামনে রাখা আছে। এখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে যে এইগুলো থেকে তোমার কি মনে হয় এই ডায়াগনোসিস? তোমার অবশ্যই উত্তর হওয়া উচিত যে এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট, সে কারণে সে কিটোঅ্যাসিডোসিসে চলে গেছে, সো ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। বিকজ তোমাকে কিন্তু ওখানে সব চিত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে, কিটোনিউরিয়াও আছে, ভেরি লো বাইকার্বনেট আছে। সো considering all this, that though the blood pH is not there, but this is diabetic ketoacidosis. So list further 6 investigation যেটা করে তুমি মোটামুটি একটা ডায়াগনোসিস আসতে পারবে। ইচ্ছা করে এবিজি এখানে রাখা হয়েছে যেন তুমি এবিজি করো। তো ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেখো ইন্টারকারেন্ট ইনফেকশন হলো কিনা, এই জন্য একটা সিবিসি উইথ সিআরপি। আমি ব্লাড, কারণ এই একটু জ্বর যে আছে সেটা তো অপরচুনিস্টিক ইনফেকশনের জন্য হতে পারে। সো উই শুড থিঙ্ক অ্যাবাউট দ্যাট ব্লাড কালচার এন্ড ইউরিন কালচার। যদিও তার বয়স কম, তবু একটা ইসিজি করো যে নেয়ার বর্ডার হাইপারক্যালিমিয়া আছে, চেস্ট এক্সরে করো, দেখো যে নিউমোনিয়া ডেভেলপ করলো কিনা। ব্লাড কিটোন দেখতে পারো, না দেখতে পারলেও কোনো সমস্যা নেই। সে কত খারাপ আছে এটা বোঝার জন্য এবং কতদিন ধরে খারাপ আছে এটা বোঝার জন্য HbA1c। সেপটিক মার্কারের মধ্যে ল্যাকটেট প্রোক্যালসিটোনিন কিন্তু খুবই জরুরি। আর যদি দেখো যে প্লাজমা অসমোলারিটি করতে পারো নাই, at least you can do the calculated osmolality. I think all of you know that 2 into sodium into potassium plus urea in millimole and blood sugar in millimole, তুমি দেখবা যে এটা 300 কাছাকাছি চলে গেছে। So whatever maybe তোমার এটা মনেই হতে পারে যে 144 দুগুণে 288 আর 5 দুগুণে 10, 298 তো এখানেই হয়ে গেছে, তো 300 ক্রস করে গেছে। আর তারপর যদি আমি 25 লাগাই না 21 মিলিমোল সুগার, আর যদি রেনাল ফাংশন একটু ইম্পেয়ার্ড 6-7 ক্রিয়েটিন ধরে 330 হয়ে গেছে। সো দিস ইজ এ ভেরি ব্যাড কেস, ভেরি ভেরি ব্যাড কেস। আউটলাইন 5 স্টেপস অফ ম্যানেজমেন্ট ফর হিম, তখন তোমাকে কিন্তু এগুলো বলতে হবে। আর যিনি খাতা এই চেকলিস্ট নিয়ে বসে আছেন, তুমি হয়তো 5টার জায়গায় 6টা 7টা বলে গেছো, কিন্তু উনি কিন্তু 5টার বেশি কনসিডার করবেন না। সো তুমি 5টা বলার পরে মেবি এক্সামিনার তোমাকে থামা দিতে পারে, ওকে দিস 5 নো মোর দ্যাট। তোমাকে একটু আমি রিহাইড্রেশন করব নর্মাল স্যালাইন দিয়ে, তুমি ওখানে আবার ডোজ হেন তেন এগুলো না বলতে গেলে তুমি বলো যে আমি রিহাইড্রেশন করবো নর্মাল স্যালাইন দিয়ে, কারণ তোমার তো 6টার মধ্যে 5টার মধ্যে আরো অনেক কথা বলা লাগবে। সো ওই 6 লিটার দিব, 3 লিটার নর্মাল স্যালাইন আর 3 লিটার ডেক্সট্রোজ, এটা প্লাস মাইনাস বলতে পারো। তোমার যদি মানে তুমি যদি খুব এক্সপার্ট এন্ড হও বলতে পারো। আমি অবশ্যই এখানে চাই, মানে তোমার এটা না বললেই নয় যে আমি শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন দিতে চাই 1 ইউনিট পার কেজি পার আওয়ার দিয়ে আমি আই ওয়ান্ট টু ব্রিং ইট ডাউন টু মাই কন্ট্রোল। প্রোফাইলেকটিক অ্যান্টিকোয়াগুলেশন, আমরা এটা কিন্তু গদ বাঁধা প্রশ্নের উত্তর। এল্ডারলি পার্সন হলে ডেফিনেটলি উই ক্যান চুজ। 21 বছরের বাচ্চা, এটা শেষের দিকে বললেও কিছু এসে যায় না। এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক, এটা সবারই জানা আছে। যদি আমি দেখি যে ব্লাড কালচার বা ইউরিন কালচার কিছু আসছে, তাহলে আমি আরো স্পেসিফিক ড্রাগ দিতে চাই। আর ইউরিন মনিটর করার জন্য আমি অনেক সময় ক্যাথেটার দিয়ে আমি ইনটেক আউটপুট মেনটেন করবো, কারণ তার 1.5 হচ্ছে ক্রিয়েটিন। মেনশন 6 ইম্পর্টেন্ট পয়েন্টস টু মনিটর দিস পেশেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার ভাইটালস 4টা একদম প্রতি ঘন্টায় 1 ঘন্টা পর পর। এই ধরনের পেশেন্ট সাধারণত আইসিইউতে ম্যানেজ করা যায়, আমাদের সবসময় এটা করা সম্ভব হয় না। দেখা যায় আইসিইউ অ্যাফোর্ড করতে পারছে না, অথবা আইসিইউ অ্যাভেলেবল নাই। সো আমি যদি এটা ওয়ার্ডে রেখে করি তাও আমি কিন্তু করতে পারবো। আমি ইচ্ছা করলে এই পেশেন্টের জন্য একটা ইনসুলিন পাম্প নিয়ে এসে বেড সাইডে লাগাতে পারবো। আমি ভাইটালস দেখবো, ডিহাইড্রেশন অ্যাসেস করব, ইউরিন আউটপুট চেক করব, জিসিএস ফল করছে কিনা চেক করব। আমার দ্বারা পেশেন্টের কোনো ক্ষতি হলো কিনা, যে আমি তার যে ইলেকট্রোলাইট এবং ব্যালেন্স নিয়ে এসেছিল আমি সেটাকে নষ্ট করছি কিনা, আমি বেশি সোডি বাই কার্ব দিয়ে ফেলছি কিনা,
রিবাউন্ড অ্যালকালোসিস করছি কিনা। সো ইনটেক আউটপুট চার্ট, ফ্লুইড অ্যাডিকুয়েট ফ্লুইড ব্যালেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর গ্লুকোজ ইনসুলিন অ্যাডজাস্টমেন্টটা আমার আওয়ারলি করে এক সময় এসে এটা 6, দেন আলটিমেটলি দ্য পেশেন্ট উইল রিকভার। সো আমার জন্য অবশ্যই সিরাম ইলেকট্রোলাইট মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় যে যখন তুমি তাকে পেশেন্টকে ইনসুলিন দিয়েছো, ইনসুলিন পুশ দ্য পটাশিয়াম ইনটু দ্য সেল ফর গ্লুকোজ ইউটিলাইজেশন, তখন হাইপোক্যালিমিয়া ডেভেলপ করতে পারে। সো পরবর্তী স্যাম্পলটা দেখা গেল যে তার হাইপোক্যালিমিয়া হয়েছে। সো খেয়াল রাখবে যে আমি যেন ওই যে নর্মাল স্যালাইন দিচ্ছিলাম তার ভিতরে আমি যেন পটাশিয়ামকে ইনফিউজ করতে পারি। পুর প্রগনোস্টিক ফ্যাক্টর এই কয়েকটা, যে এই পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, দুটোই হাইপো মনে রাখলে হবে। হাইপোটেনশন, হাইপোথার্মিয়া, ট্যাকিব্রাডি, এনিথিং, সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, অথবা এমন হয়েছে যে তুমি কারেকশন করার চেষ্টা করছো কিছুতেই কারেকশন হচ্ছে না। এটা সাধারণত স্যালিসাইলেট পয়জনিং অথবা যেটা হাই অ্যানোন গ্যাপ থাকে, মেথিল পয়জনিং, এই সমস্ত ক্ষেত্রে বেশি হয়। এখানে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে রিফ্র্যাক্টরি হয় না। আর হাইপোনাট্রিমিয়া ইজ এ ব্যাড প্রগনোস্টিক সাইন, এটা মনে রাখতে হবে যে যদি আমি দেখি যে মেটাবলিক অ্যাসিডোসিস কারেকশন হচ্ছে না, মানে পেশেন্ট খারাপের দিকে যাচ্ছে। এবং সামটাইমস এই ধরনের পেশেন্ট আইসিইউ ম্যানেজমেন্ট, এই ধরনের কন্ডিশন থাকলে, পুয়ার কন্ডিশন থাকলে আইসিইউ শিফটের প্রয়োজন হতে পারে। দিস ইজ, তুমি কোশ্চেন দেখবা, উত্তর বলে যাবা, টিচার তার চেকলিস্টে টিক দিতে থাকবে, এবং তুমি যখন ঘন্টা পড়বে, তখন তুমি যখন বিদায় নিবা, তখন আরেকটা কোশ্চেন আছে, মেনশন 3 neurological complication you would suspect if the patient deteriorate despite treatment of 20 hours. খুব ইম্পর্টেন্ট যে সবকিছু করার পরেও নেক্সট 20 আওয়ার্স এর ভিতরে পেশেন্টের কোনো উন্নতি হয়নি। নিউরোলজিক্যাল কমপ্লিকেশন কি সাসপেক্ট করতে পারো যে এইটার জন্য এটা হয়েছে? অনেকক্ষণ যদি পেশেন্ট এই অবস্থায় থেকে থাকে, তাহলে দুটো জিনিস হয়। যদি এই ধরনের ইস্যুতে অনেক সময় সেরিব্রাল ইডেমা হয়, আমি যদি র্যাপিড কারেকশন করি সেরিব্রাল পন্টাইন ডিমাইলিনেশন হতে পারে, অথবা সিভিএসটি হতে পারে। তাহলে যে বয়সের বাচ্চাই হোক, অ্যাডভান্স কন্ডিশনে দিজ আর ওয়ার্স প্রগনোসিস, এবং এই ধরনের কন্ডিশন এক্সপেক্টেড। এটা যখন বলা হয়ে গেল, মিজানুর রহমান বন্ধ করেন। টিচার তোমাকে জিজ্ঞেস করতে পারে আর কিছু বলবে তুমি? সো want to add something, you add, then you say thank you, ঘন্টা পড়ে যাবে and your time is finished. এই যে 5টা মিনিট এবং এতগুলো ঝরঝর করে প্রশ্ন, এগুলো এখানে একদম থামা যাবে না কোথাও। যেহেতু আমি চিত্রে আবার ফেরত, এই চিত্রটা মাথার মধ্যে গেঁথে নিতে হবে, মাথার মধ্যে গেঁথে নিতে হবে, তারপরে যেন ইউ ক্যান মেক দ্য জার্নি। ওকে, আমাদের আইওইতে মাত্র 2টো আইওই আমরা, একটা এরকম অ্যাকিউট কন্ডিশন ম্যানেজমেন্টের জন্য, এখন যেটা বলবো এটা ক্রনিক কন্ডিশন। 62 years old man come to the medicine OPD with a complaint of altered sensation of both feet for last few weeks. He is diabetic, hypertensive for 15 years. সে রেগুলারলি বেজাল এবং বোলাস ইনসুলিন নিত, মেটফরমিন খেত, অ্যামলোডিপিন খেত, থায়াজাইড লাইক ডায়োরেটিক্স খেত। Diagnosed as a case of pulmonary tuberculosis 5 months back and on NTTB category 1 now. তার ভাইটালস ভালো আছে, সবই ভালো, শুধু সে কমপ্লেন করছে একদিকে হচ্ছে স্টুডেন্টের রেসপন্স, আর একদিকে হচ্ছে টিচারের প্রশ্ন। এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশন হচ্ছে। আগেরটাতে স্টুডেন্ট বলে গেছে, মাস্টার টিক দিয়েছে, আর এখানে হচ্ছে ইন্টারাকটিভ।
কিরকম ইন্টারেক্টিভ? কমপ্লায়েন্স টু দ্য মেডিকেশন। টিচার বলছে সামটাইমস ফরগট টু টেক ইনসুলিন বাট টেক অ্যান্টিটিউবারকুলার থেরাপি রেগুলারলি। তুমি জিজ্ঞেস করছো আচ্ছা কি, তোমাকে তো জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ক্লিনিক্যাল পয়েন্ট ইউ ওয়ান্ট টু আস্ক ইন দ্য হিস্ট্রি টেকিং ফর দিস পেশেন্ট। তুমি তারপরে জিজ্ঞেস করছো যে তার কি ইদানিংকালে ওয়েট লস হয়েছে, বলছে ইয়েস 4 থেকে 5 কেজি ইন দ্য লাস্ট 1 year. এনি ফিভার? নো. এনি ইউরিনারি প্রবলেম? ইয়েস, ইনক্রিজ ফ্রিকোয়েন্সি nocturia but no dysuria. Bowel habit? Occasionally constipation. Dietary habit? Tries to stick to vegetarian diet mostly. Smoking? Yes. Any regular intake of alcohol? Yes, for the last 12 years. Any past history of surgery, abdominal surgery? No. এগুলো কিন্তু তুমি বুদ্ধি করে জিজ্ঞেস করে যাচ্ছ, যেহেতু তোমার মাথায় বুদ্ধি আছে। তুমি যদি পেশেন্ট মানে ধরো এগুলোতে আসলে পেশেন্ট থাকার কথা, টিচার তো শুধু সারোগেটের কাজ করতে পারে এখানে। ডু ইউ চেক ইউর ব্লাড সুগার লেভেল রেগুলারলি? ইজ ইউর ডায়াবেটিস কন্ট্রোল? সে বললো নট শিওর, কখনো থাকে কখনো থাকে না। এনি অল্টার্ড সেন্সেশন অফ এনি আদার পার্টস অফ দ্য বডি? নো. এভার ফেল্ট কনফিউশন, মেমোরি ইম্পেয়ারমেন্ট, ফরগেটফুলনেস? নট দ্যাট মাচ. এনি প্রবলেম উইথ ভিশন? সাম ব্লারিং অফ ভিশন রিসেন্টলি, তার মানে তো ডায়াবেটিক, মনে রাখতে হবে। এনি হিস্ট্রি অফ ব্যাকএক অর ট্রমা টু দ্য ব্যাক? নো. এগুলো বলা হয়েছে যে তার এই যে পায়ের সেন্সেশন লস, এটার সাথে কি আমি দেখো এখানে খালি 14টা প্রশ্নকে তুমি নিজে একটু চিন্তা করে দেখো, তোমাকে এখানে ঝড়ের গতিতে বলে যেতে হবে যে এই পেরিফেরাল নিউরোপ্যাথির কারণ খোঁজার জন্য ইভেন তুমি তার ফাইলাম টার্মিনালিতে অথবা লোয়ার সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ডের পরে কোনো ট্রমা হয়ে তার এটা হয়েছে কিনা সেটাও তুমি পর্যন্ত সর্বশেষ প্রশ্ন করেছো। তার মানে ইউ শুড বি সো ভিজিলেন্ট যে আমি কি কি জানতে চাই, এইখান থেকে কি কি বাড়াইছে এটার উপরে পরবর্তী নির্ভর করবে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে, এখানে আর কি কি আছে সেটা মাথার মধ্যে এখন যদি তোমাদের ঢুকে থাকে তাহলে আমি সেকেন্ড স্লাইডে যাব। আমি এখানে একটু ইন্টারাক্টিভ করে একবারে চলে যেতে চাই। ডক্টর তুলি, উই হ্যাভ অনলি 9 minutes. ওই অ্যান্টিটিভি ড্রাগ হচ্ছে স্যার আইসোনিয়াজিন উইথ পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর কিছু তুমি বলো। আর মেটফর্মিন থেকে হতে পারে। মেটফর্মিন থেকে হতে পারে। আর পেশেন্ট অ্যালকোহলিক স্যার, এখানে এটাও ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। পেশেন্ট অ্যালকোহলিক, ওকে, ভেজিটেরিয়ান স্যার আছে, এখানেও স্যার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে। excellent. Okay, let us go to the second part. What clinical examination do you want to do for this patient? তাহলে আমি দেখি যে ক্লিনিক্যাল এক্সামিনেশন কি করব। ডায়াবেটিক, লং স্ট্যান্ডিং, হেন তেন মেলা কিছু আছে, তাহলে অটোনমিক ডিজিজ রেগুলেশনের জন্য পস্টারাল ড্রপ, আর্টারি ডোর্সালিস পেডিস চেক করব যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিনা নাকি শুধু সলিড নিউরোপ্যাথি। পা এক্সামিন করব, আলসারেশন, স্কিন কালার, নেক্রোসিস, এনিয়াল। একটু আগে একজনের প্রশ্ন যেমন করছিল যে এই আমরা হাতের ডিজিটাল গ্যাংগ্রিনের কথা বলছেন, এখানে ডায়াবেটিক পেশেন্ট ক্যান হ্যাভ দি গ্যাংগ্রিন অথবা স্কিন কালার চেঞ্জ, কিন্তু তার আগে নিউরোলজিক্যাল ফিচারের সাথে ভাস্কুলারটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো নিউরোলজিক্যাল আলসার পায়ের তলে থাকতে পারে, আমি সেটা চেক করে নিব। নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে তুমি পেশেন্টের জিসিএস চেক করবে, সেন্সরি এক্সামিনেশন ভেরি ইম্পর্টেন্ট। পোস্টেরিয়র কলাম ইনভলভমেন্ট ডায়াবেটিসে খুবই কমন, সো পজিশন, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন এন্ড ফাইন টাচ। মোটর এক্সামিনেশন, রিফ্লেক্সেস, ক্রানিয়াল নার্ভস, ফান্ডোস্কোপিক এক্সামিনেশন, আর বেড সাইডে যদি থাকে আমি চটপট করে আমি ডিপস্টিক টেস্ট করব। রাইট ডাউন 4 ডিফারেন্সিয়ালস, তোমরা যা বলছো সেগুলাই। ডায়াবেটিক, INH induced, vitamin B12 deficiency, either due to vegan or due to metformin or alcoholic. সবাই মানে এটা বলেছে, সুন্দর বলেছে, থ্যাংক ইউ।
So what can be the cause of vitamin B12 deficiency? একটা তো আমরা বলছি, দুটোই তোমরা বলেছো। ওই পেশেন্টকে একটা কথা জিজ্ঞেস করা হচ্ছিল, তোমার কি কোনো পেটে সার্জারি হয়েছে? তার মানে কি বলো তো? টার্মিনাল আইলিয়াম তার রিসেকশনের কোনো ইতিহাস আছে কিনা, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনের ডিজিজ থাকতে পারে, অথবা কোনো কারণে যদি এটা রিসেক্টেড হয়ে থাকে, আইদার টিউবারকুলোসিস অথবা ক্রনস অর সামথিং এলস, সে ক্ষেত্রেও কিন্তু এগুলো হতে পারে। তাহলে আমি তার পেটের পীড়ার কথা জিজ্ঞেস করছি, হ্যাঁ গ্যাস্ট্রেক্টমি হতে পারে, ইয়েস। তাহলে vitamin B12 absorption in the gut, starting from the stomach as well as the terminal ileum. So anything you can ask. Last, so what investigations you want to do for the patient? চমৎকার, যেহেতু তোমরা সবগুলো বলতে পারছো, সিবিসি উইথ ব্লাড ফিল্ম বলবে, এগুলো যা যা আছে, লিপিড প্রোফাইল চেক করতে চাও, B12 ফলেট অ্যাসে করতে চাও, কিডনি ফাংশন করতে চাও, ইউরিনের রুটিন as well as urine proteinuria যদি চেক করতে চাও, yes, you should do the NCS of the lower limb. আর ভাস্কুলার ইনভলভমেন্ট আছে কিনা, ভাসা নার্ভোসাম রুলড আউট হবে না এটাতে, বাট ইউ ক্যান সি দি বিগ ভেসেলস দ্যাট সাপ্লাইজ টু দিস। সো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নিউরোপ্যাথি সাথে পেরিফেরাল পিভিডি আছে কিনা এটা রুল আউট করার জন্য। সো আই থিঙ্ক দিস ইজ অল টুডে। অ্যান্ড শেষ স্লাইড হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। How will you manage general and medical? General মধ্যে patient education, cessation of smoking, cessation of alcohol, dietary, ও যদি সম্ভব হয় আর ফুড কেয়ার। ভিটামিন B6 উইথ INH দিতে হবে যদি না দেওয়া হয়ে থাকে, B12 সাপ্লিমেন্ট দিতে হবে, ইনসুলিন যাওয়াই ভালো, আর ইয়েটাকে উঠায় ফেলা ভালো, মেটফর্মিনটাকে। এবং প্রমাণ করার জন্য অপেক্ষা করার দরকার নেই, যেহেতু B12 deficiency আছে, it is better to off. Sometimes this drug can give the neuropathic pain, কিছুটা আরাম দেয়, ডুলক্সিটিন, প্রিগাবালিন, গাবাপেন্টিন, আর স্মোকিং সিজেশনের জন্য নিকোটিন, এগুলা কিছু কিছু ওষুধ। So altogether, you should say thanks to your examiner, and the bell will ring and you will leave the station. ধন্যবাদ স্যার, আপনাকে এটা না বলে যাবে না, ইংরেজিতে বলে থ্যাংক ইউ স্যার। That's all for tonight. Okay? It is 2 hours. Sir, 2 hours. স্যার এই মাথায় ব্যথা গেছে আমার, বলো তাড়াতাড়ি বলো। স্যার দুটো কোশ্চেন ছিল স্যার। কিসে কিসে কোশ্চেন? স্যার কোশ্চেন নাম্বার I1 এর মধ্যে স্যার আমরা দেখছি এভিজি অ্যানালাইসিস স্যার। স্যার আমরা তো বিভিজি করলে হবে না, ভেনাস ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে হবে না স্যার, সেক্ষেত্রে এভিজি কেন স্যার এখানের মধ্যে স্যার? আর কোশ্চেন 2 তে আছে স্যার, যেহেতু 55 ইয়ার্স ওল্ডার পেশেন্ট, আমরা এখানে প্যারানিউপ্লাস্টিক নিরূপিত হতে পারে কিনা, আর একটু সিকিডি ইন্ডুস নিরূপিত হতে পারে কিনা স্যার, দুটো ডিগ্রি আসতে পারে কিনা? এরকম চিত্র ছিল নাকি? মানে 2 নম্বরের উত্তর প্রশ্ন আমি করছি, যে ওই পেশেন্টের কি এরকম ছিল যে তার প্যারানিউপ্লাস্টিক বলবে, মানে এটাকে থিওরিটিক্যাল বলার জন্য বললাম, তার তো এরকম কোনো সিনারিও তো কোনো গল্পের মধ্যে কোথাও দেওয়া নাই। তার কাশি আছে, তার কি বলে পেশেন্টের, হ্যাঁ ওয়েট লস একটা কারণ, কিন্তু কোথাও রেসপিরেটরি কোনো সিমটম বলা হয়নি। সো এটা বলার জন্য আমার মনে হয় না যে খুব রেলিভেন্ট। জি স্যার। Arterial gas is the right way to check the status of the patient, not the venous one. So you should take it from the radial artery, which is very near, closely accessible, not from the DVG নিলে তার কারেক্ট অ্যাকচুয়াল ফিগারটা পাওয়া যাবে না। Dr. Tuli, are you present over here? Yes, sir. Sir, Yes, thank sir. you, sir. Okay, I'm stopping the share. And আর যদি কোনো না থাকে, it is 11:30, I think. আর তো কোশ্চেন নাই বোধহয়। থ্যাংক ইউ স্যার। Okay, so I can leave. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদের যদি কিছু উপকার হয়, I will be happy.